আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর সবার বলো। আজকে আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ এবং মজার ক্লাস নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ক্লাসটা যে দশম শ্রেণীর জন্য, চাই নবম শ্রেণী করতে পারো, এটা কিন্তু রিভিশন ক্লাস, রাইট? দশম শ্রেণীর ফাইন্যান্স ও ব্যাংকিং সাবজেক্টের সমস্যার সমাধান ক্লাস। তার মানে এই যে যে চ্যাপ্টারটা, হ্যাঁ, একাধিক চ্যাপ্টার গুলো আছে তাই না? অর্থের সময় মূল্য, তারপর ঝুঁকি অনিশ্চয়তা আছে, মূলধন বাজেটিং, আবার প্রথম অধ্যায় আছে অর্থায়ন, এছাড়া আবার থিওরির মধ্যে আছে ব্যাংকিং ব্যবসার ধরন, তাই না? বাণিজ্যিক ব্যাংক, মুদ্রা ও হিসাব, অনেকগুলো চ্যাপ্টার আছে। এই সবগুলো চ্যাপ্টার কি হবে আজকে রিভিশন রেখেছি, সমস্যার সমাধান ক্লাস। মানে এই সাবজেক্টে ফাইন্যান্স ও ব্যাংকিং এর যত সমস্যা আছে, যে কয় ধরনের সমস্যা আছে, আমার যে সামনে পরীক্ষা, আমরা এই পুরো সাবজেক্টে যেগুলো চ্যাপ্টার আছে, যেগুলো অধ্যায় আছে, যে প্রশ্ন সিকিউ হোক বা এমসিকিউ হোক, যেগুলো আমরা এখনো সমাধান করতে পাওনি বা তোমার মধ্যে কনফিউশন আছে, স্যার এটা আমি বুঝতে পারছি না, সবগুলো কি করব, আজকে সমস্যার সমাধান করা হবে। হ্যাঁ, যেমন গতকাল রফিকুল ছিলা, মিথিলা ছিলা, মিথিলা আরো জন্য কয়েকজন ছিল তাই না? মিথিলা কিন্তু আমাকে বলেছিল হিসাবে কিছু কিছু বিষয় সমস্যা ছিল, আমি কিন্তু সেগুলো সমাধান করে দিয়েছি। তো আজকে কিন্তু একটা সুযোগ আছে, হ্যাঁ, তোমাদের যত রকম ব্যক্তিগত সমস্যা আছে এই সাবজেক্টের উপর, ফাইন্যান্স ও ব্যাংকিং এ, আজকে সকল কিছু সমাধান করে দিব। তার আগে চলো দেখে নেই কে কে আমার সাথে জয়েন হয়েছ। বলতে না বলতেই কাজী জারিফ, ওকে, আমি ভালো আছি। কাজী জারিফ, তুমি কেমন আছো? তুমি কি লাস্ট ক্লাসে আমার সাথে ছিলা? মনে হয় না, বাট রফিকুলকে আমি প্রতি ক্লাসে দেখি। হ্যাঁ, বলো তোমাদের কার কি খবর, আমরা কি ম্যাথে যাব কিনা, শুরু করব কিনা বলো। আমরা একটা মিনিট দেখি, এরপর আমরা শুরু করে ফেলবো। হ্যাঁ, জাস্ট 1 মিনিট। এর মধ্যে তোমরা যা জয়েন করতে পাওনি খুব দ্রুত জয়েন করে ফেলো। আমরা ঠিক এখন বাজে 8:12, 8টা হতে শুরু করে দেবো। জাস্ট 1 মিনিট, শুরু করে দাও। তোমাদের মধ্যে এখনো যা জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলো। আমরা কিন্তু আফটার 1 মিনিট শুরু করে ফেলবো, কেমন? ওকে, আই ব্যয় বা ওকে করাবো স্যার, সমস্যা নেই, কাজী জারিফ করাবো। আর রফিকুল ইসলাম, দেখি বাকিদের কি অবস্থা। তার আগে চলো আমরা একটা করে শুরু করবো। হ্যাঁ, আমরা প্রতি অধ্যায় থেকে একটা করে ম্যাথ রেখেছি। ম্যাথ মিচাপে যেগুলো আছে প্রতি অধ্যায় থেকে কি আছে, একটি করে সৃজনশীল ম্যাথ আছে। আর সম্মিলিত ভাবে সকল অধ্যায় থেকে ধরে 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 আমরা কিছু এমসিকিউ রেখেছি, এমসিকিউ গুলো সমাধান করব। তার আগে বলো তোমরা কোনটা করতে চাচ্ছ, তোমরা কি সৃজনশীল করবা নাকি এমসিকিউ করবা? এই দেখতে পাচ্ছি, এটা কি, এই যে একটা ম্যাথ রেখেছি না, এটা কিন্তু তোমার অর্থের স্বয়ংমূল্য থেকে রেখেছি, কেমন? আয় ব্যয় প্রকরণ থেকেও আছে, জিরাফ বা জারিফ, সরি জারিফ। হ্যাঁ, ওকে, জারিফ ম্যাথ করতে চায়, শুরু করব। রফিকুল কি চায়? হ্যাঁ রফিকুল, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো আমাকে জানিও। আচ্ছা, আমরা যদি শুরু করবো একদম সিকোয়েন্স দিয়ে শুরু করি, চলো। এটা কিন্তু এই যে ম্যাথটা আছে না, এটা কিন্তু অর্থের স্বয়ংমূল্য চ্যাপ্টার থেকে, চলো লিখে দিচ্ছি। অর্থের সময় মূল্য যে চ্যাপ্টারটা তোমাদের সিলেবাস আছে না, সেখান থেকে কিন্তু এই প্রশ্ন করা হয়েছে। দেখি প্রশ্নকে পড়ি। ই এ আর কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন পড়ি যে কি বলেছে। জারিফ, আয় ব্যাপার আমরা করবো, ডোন্ট ওয়ারি। বলেছে আরেফিন সাহেব মানে একজন ভদ্রলোক একটি ব্যাংক হতে, খেয়াল করো, মাসিক 5%, কি বলছে, মাসিক 5% হার সুদে 8 বছরের জন্য, কত বছরের জন্য? 8 বছরের জন্য এই যে 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। অপরদিকে তার বন্ধু মামুন দোয়েল ব্যাংক থেকে 4 লক্ষ টাকা, কত বছর? 8 বছরের জন্য 4.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। এমত অবস্থায় তার বাবা পরামর্শ দিলেন যে উক্ত টাকায় পুকুর কিনলে একই সময়ে তার মূল্য কি হবে, দেখো তো, দ্বিগুণ হবে। ওই শব্দগুলো খেয়াল করবে। এছাড়াও পুকুর থেকে মাছ চাষ করে উক্ত সময় তার আরো 1 লক্ষ টাকা কি হবে স্যার, আয় হবে। এখন প্রশ্ন বলেছে, দেখো, আরেফিন সাহেবের গৃহীত ঋণের এই ওয়াটার খেয়াল করবো, প্রকৃত সুদের হার ইংলিশে বলে EAR বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ণয় করো। আর 4 বলেছে দোয়েল ব্যাংক হতে মামুন কত টাকা, কোন ব্যাংক থেকে? দোয়েল ব্যাংক হতে মামুন কত টাকা পাবে তা নির্ণয় পূর্বক বা পরামর্শ গ্রহণ সঠিক হবে কিনা তা মূল্যায়ন করো। দেখো আমরা একদিন হিসাব ফাইন্যান্সে এই ম্যাথগুলো খুব করেছি না, অর্থের সময় মূল্য। আমি তোমার 2টা ক্লাস নিয়েছি, বেশ ভালোভাবে করেছিলাম।
কিন্তু আমরা দেখলাম সেখানে কিন্তু ইআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হারে ম্যাথ চর্চা খুব কম ছিল। এটা একদিকে যেমন সহজ আবার বেশ কঠিন। সো বোর্ড পরীক্ষা থেকে দুইটা প্রশ্ন সম্ভাবনা অনেক 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 বেশি। আর যে দুইটা বোর্ড প্রশ্ন চলে আসে ওদের থেকে নিষেধ থাকো, এই যে প্রকৃত সুদের হার এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবেই আসবে না, ফিক্সড দিয়ে দিলাম। আরেকটা প্রশ্ন অর্থের বর্তমান সময় মূল্য বা ভবিষ্যৎ সময় মূল্য থেকে আসতে পারে। বলে এই প্রশ্নটা তোমাকে সমাধান করতে পারবা? যারা আমার সাথে আছে যেটা সমস্যার সমাধান ক্লাস, তোমার সমস্যা বলতে হবে, একই সাথে স্যার যে সমস্যাগুলো দেবে সেগুলো কিন্তু সমাধান করতে হবে। তোমরা শুধু যদি ভাবো স্যার শুধু ম্যাথ করবে আমরা শুধু দেখবো, না, তাই তুমি ম্যাথ শিখতে পারবা না। আমিও করব, সাথে তোমরাও করবা, দেখবা মিলে কিনা। যদি না মিলে তাহলে কোথায় মিললো না, কেন মিললো না, এটা যদি তুমি চিহ্নিত করতে পারো তাহলে কিন্তু লার্নিং তুমি শিখতে পারছো। কেমন? যদি ম্যাথটা সমাধান করার আগে দেখে নে কার কি প্রশ্ন আছে। ওকে, আমরা শুরু করে দিই। কেমন? দেখি রফিকুল কি বলছে। হ্যাঁ, রফিকুল পারবে, হি ইজ ভেরি কনফিডেন্ট। চলো রফিকুল আর জারিফ আমরা শুরু করি। কেমন? দেখো আমরা প্রথমে ঘ নাম্বারটা করব। আরবি হিসাবে গৃহীত ঋণের প্রকৃত সুদের হার নির্ণয় মানে কি? আমাকে ই এ আর এই সূত্রটা বইতে আছে না, এটা তো বের করতে বলছে, রাইট? এখন এটা তো বের করতে হবে। তার আগে আমরা কিছু কি আছে এখানে, কিছু মান আছে, এই মানগুলো কিন্তু বের করতে হবে, রাইট? সেটা কিভাবে? প্রশ্নটা দেখতে পাচ্ছ, আমি কিছু কিছু জায়গায় গোল দাগ দিয়েছি, আবার কিছু নিচে দাগ দিয়েছি, এটা কিন্তু প্রশ্নের মার্ক করে দিয়েছি। তাহলে যেটা হবে, আমার যে গুরুত্বপূর্ণ তথ্য আমার চোখে চোখে ভাসবে। তোমরা কিন্তু পরীক্ষায় সেটাই করবা, যে কোনো প্রশ্ন আগে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো, কিওয়ার্ডস, মুখ্য শব্দগুলো দাগিয়ে রাখবা, তাহলে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। দেখো বলছে কার আরফিন সাহেব গৃহীত ঋণ, সে কি করছে? আরফিন সাহেব ব্যাংক থেকে, যে বলছে ব্যাংক হতে একটা ঋণ নিবে, তাই না? মাসিক কত পার্সেন্ট সুদে? মাসিক 5% হারে সুদে। খেয়াল করো, মাসিক যেহেতু 5%, তাহলে বাৎসরিক কত হবে আমাকে বলবা কিন্তু, হ্যাঁ? শুধু 8 বছর, তার মানে কত বছর? 8 বছরের জন্য কত টাকা? 5 লক্ষ টাকা সংগ্রহ করেন। অপরদিকে তার বন্ধু মামুন, তাই না? তার মানে আমার এই মামুনের যে কথা আছে এগুলো আমার আপাতত ঘর মার্কের জন্য প্রয়োজন নেই। ঘর মার্কের জন্য কতটুকু প্রয়োজন? প্রয়োজন শুধুমাত্র মাসিক 5% সুদে 8 বছরের জন্য 5 লক্ষ টাকা। চলো আমরা তাহলে যেটা করব, ক্যালকুলেটর হাতে নেই। তোমাদের ক্যালকুলেটর আছে কিনা বলো? যাদের ক্যালকুলেটর নাই দয়া করে আল্লাহর ওয়াস্তে ক্যালকুলেটর হাতে নাও। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, নেওয়ার পরে এবার আমরা যেটা করব, আমরা করছি কিন্তু গ নাম্বার। কি করছি? গ নাম্বার একের গ। আমরা ই এ আর কি করব, সূত্রটা লিখে ফেলবো। কেমন? সূত্রটা কিভাবে লিখবো? 1 প্লাস আই ডিভাইডেড এম, উপরে যাবে এম, মাইনাস 1 মাল্টিপ্লাই বাই 100। দেখো এটা ছিল কি স্যার? এটা ছিল ই এ আর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বাংলায় বলে প্রকৃত সুদের হারের সূত্র। কেমন? এইবার আসো, এখানে যে কিছু মান দেখতে পাচ্ছ, এই 1 না, এটা কিন্তু ফর্মুলা 1, এটা ফিক্সড। আই মানে কি? রেট অফ ইন্টারেস্ট, বাংলায় বলে সুদের হার, এটা বের করতে হবে। এম মানে কি? চক্রবৃদ্ধি। প্রশ্নে কতবার চক্রবৃদ্ধি বলছে, এটা বের করতে হবে। তাহলে চলো এই পাশে দাগ নাও, দাগ দাগে মানগুলো লিখে ফেলো, যাতে তোমাদের পরীক্ষায় প্রশ্ন বুঝতে সুবিধা হয়। আই মানে কি? সুদের হার, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকে। আর এম মানে কি? এম মানে হচ্ছে চক্রবৃদ্ধি। ওই যে বলছে বছরে কতবার, হ্যাঁ সেটা চক্রবৃদ্ধি। তাহলে এই দুটো জিনিস তুমি বের করতে পারো, পেয়ে যাবা। চলো এবার আমরা যাবো কোথায়? প্রশ্নে। প্রশ্নে দেখো তো আমার কি বলছে, একটি ব্যাংক হতে মাসিক কত পার্সেন্ট? 5%। মাসিক কত পার্সেন্ট? খেয়াল করবো ওয়ার্ডটা, 5% যদি মাসিক হয়, তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, জারিফ আর রফিকুলের কাছে, বলো তাহলে এখানে আয়ের মান কত হবে আর এম এর মান কত হবে বলো? বলছে বার্ষিক, সরি মাসিক 5%। দেখি কমেন্টস করতে হবে কিন্তু। এই যে জারিফ, রফিকুল, বলো কমেন্টস করে ফেলো। 0.5। 0.5 বলতে কি সেটা আমাকে বলো। কত আসবে এখানে আয় সুদের হার? খেয়াল করো কত আসবে এখানে। ক্যালকুলেটর কই? ক্যালকুলেটর নেই। হ্যাঁ ক্যালকুলেটর নিয়েছি। আমি বলেছিলাম এখানে সুদের হার কি মাসিক দেওয়া আছে না? মাসিক কত? 5%, তাই না? আর যে কোনো সময় সুদের হার এটা কিসে হয়? এটা হয় কিন্তু বাৎসরিক। সুদের হার কিসে হয় সব সময়? বাৎসরিক। এই যে যে কোনো জিনিস আমরা যখন সেটা পার্সেন্টেজ করে, লাইক
5%। এটা কিসে থাকে জানো তো? এটা যে কোনো পার্সেন্টেজ হয় সেটা কিন্তু 100 উপরে হয়। আমরা হিসেব নিকেশ করি সেটা কিসের? 1 বছরে। তার মানে আমরা যেহেতু প্রশ্নে 5% কিসে মাসিক দেওয়া আছে, তাহলে বাৎসরিক কত হবে? আমার সুদ দেয় তো, সুদ তো দেয় বাৎসরিক, মাসিক 5% হলে বছরে কবার হবে? ক্যালকুলেটর নাও, 5 গুণ 12, তাহলে সুদের কত হবে বলো তো? এখানে কত আসে? 60% আসে না? যদি করো আসে কত? 0.06। আর এম এর মান কত? যেহেতু তোমার বলছে মাসিক চক্রবৃদ্ধি, তার মানে এম এর মান কত আসবে? 12। এইবার যদি তুমি মানগুলো বসিয়ে ফেলো, 1 প্লাস 0.06, সরি 0.6 আসবে, 06 না, মুছে দিই, 0.6। এম এর মান আসবে 12, যেহেতু মাসিক বলছে, এম আসবে 12 মাইনাস 1 মাল্টিপ্লাই বাই 100। কেমন? যদি তুমি ক্যালকুলেশন করো, এই যে 0.6 কে যদি তুমি 12 দিয়ে ভাগ দাও, তার সাথে যদি তুমি লিখে দাও, কত আসবে এখানে? 1 যোগ 0.05, উপরে পাওয়ার যাবে 12 মাইনাস 1 গুণ 100। এইবার আসো, যেটা করতে হবে আমাকে, এর সাথে যোগ করবে 1 যোগ করে আসবে কত? 1.05, এরপর পাওয়ার থেকে 12 মাইনাস 1, এর সাথে গুণ করবা 100। দেখো এবার এই যে ক্যালকুলেশন, এটা যে বের করবা, এই 1.05 এর পরে তুমি পাওয়ার দিবা। পাওয়ার দিবে কত? পাওয়ার দিবা তুমি হচ্ছে এখানে 12, এখান থেকে বিয়োগ করবা -1, তাহলে যেটা পাবা তুমি 0.795853। এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে তুমি যেটা পাবা, দেখো 79.59%। এটাই হচ্ছে তার প্রকৃত সুদের হার। আমি তোমাদের ক্যালকুলেশন আবার একটু বুঝিয়ে দেখাই। সেটা কি? প্রথমে এই 0.6, তাই না? তোমরা যেটা ক্যালকুলেশন প্রথমে ক্যালকুলেশন তুলবা, 0.6 ভাগ দিবে ক দিয়ে? ভাগ দিয়ে 12 দিয়ে আসবে কত? 0.05। এর সাথে যোগ আছে কি? যোগ আছে 1, তাহলে যোগ কর 1, আসবে 1.05। এর উপর পাওয়ার দিবা কত? 12। 12 কি আছে? পাওয়ার আকারে আছে। তোমাদের হাতে ক্যালকুলেটর আছে না? তার এখানে যদি করো, 12 যদি পাওয়ার দিয়ে দাও, আসবে কত? আসবে তোমার 1.7958 সামথিং আসবে। এখান থেকে তুমি বাদ দিবা মাইনাস কি 1 বা 1, আসবে 0.795853। এটা অ্যান্সার। অ্যান্সারটা কিসে দেখাবো আমরা? পার্সেন্টেজ, শতকরায়। তার মানে যেহেতু শতকরা দেখাতে চাও, 100 দিয়ে গুণ করো। 100 দিয়ে গুণ করলে কত আসবে তোমার? এই যে 79.59%। তবে খেয়াল করবে, কিসের খেয়াল করবে বলে দিই, তোমরা কিন্তু পরীক্ষা অনেক সময় এই যে যোগ বিয়োগটা ক্যালকুলেশন করতে পারো না। ম্যাথটা সবই পারো, কিন্তু যোগ বিয়োগ যে ভুল করে ফেলো। এই ম্যাথে আমি তোমাকে প্রশ্নটা আবার একটু ম্যাচ করে বলে দিচ্ছি, খেয়াল করো। প্রশ্ন বলছে ব্যাংক হতে মাসিক 5% হারে, মনে রাখবা সুদের হার কি বলছে? সুদ আসলে কি হয়? বাৎসরিক হয়। যদি বলা থাকতো বাৎসরিক 5% হারে, তাহলে এটা তো আমার বাৎসরিক বলা আছে, আমাকে আর বাৎসরিক রূপান্তর করতে হতো না। যেহেতু আমাকে বাৎসরিকটা বলা নেই, এর জন্য এটা মাসিকে বলা ছিল। আর সুদের হার তো সেভাবে বাৎসরিক হয়, তার মানে এটাকে আমি যদি মাসে 5% পাই, তাহলে বছরে কত পার্সেন্ট পাবো? 5 দুগুণ 5 এর সাথে 12 গুণ করে কত আসে? 5 12 60। আমাকে বছরে রূপান্তর করতে হচ্ছে, তাই না? এবার বলছে 5 লক্ষ টাকা সংগ্রহ করলো। প্রশ্নতে এটাই বলছো, আরিফিন সাহেব গৃহীত ঋণের প্রকৃত সুদের হার কত? প্রকৃত সুদের হার বললেই এই EAR এর সূত্রটা প্রয়োগ করে ফেলতে হবে। তাহলে প্রকৃত সুদের আনসার কত আসবে? 79 দশমিক সামথিং। তবে তোমরা খেয়াল করো, পরীক্ষা অনেকে যে কনফিউজ হয়ে যায়, স্যার দশমিকের পর আমি কত সংখ্যা নেব? লাইক আমার দশমিকের পর আছে 8.5, 2, 3, 4, 7, 9, 2, 1, এরকম কি অনেকগুলো সংখ্যা থাকে না? স্যার আমি দশমিক 8-এর পর যে দশমিক আছে, এরপর আমি কতগুলো সংখ্যা নেব? আমি কি একটা নেব, নাকি দুইটা নেব, নাকি সবগুলাই নেব, নাকি শুধু 8 নেব? বলে দিই, যদি সম্ভব হয়, বলছি কি, যদি সম্ভব হয় তাহলে কি করবা? পুরা দশমিকের পর সবগুলো সংখ্যাই নিবা। কারণ দশমিকের পর তুমি যত বেশি সংখ্যা নিবা, অ্যান্সার তোমার তত বেশি অ্যাকুরেট, সঠিক হয়ে যাবে।
আর যদি দশমিকের পর তুমি একটা সংখ্যা নাও বা দুইটা সংখ্যা নাও, তিনটা সংখ্যা নাও, তাহলে যেটা কি হবে, তোমার তোমার উত্তরের সাথে 1 থেকে 2 টাকা বা কিছু সময় কিছু পয়সা হতে পারে, 20 পয়সা, 50 পয়সা, ম্যাক্সিমাম 1 থেকে 3 টাকার মতো পার্থক্য হতে পারে, এর বেশি পার্থক্য হবে না। আর তুমি একদম পয়সা সহ, টাকা সহ একুরেট না বাবা, যে আমি 1 পয়সাও অ্যান্সার থেকে ভিন্ন রাখবো না, তাহলে তোমাকে সবগুলো নিয়েই করতে হবে। আর তোমার যে সম্ভব না হয়, তোমার লেখা অনেক বড় হয়, যে খাতার মধ্যে আটকাতে পারছো না, হ্যাঁ, তোমার অনেক জায়গা লাগছে, তোমার জন্য জটিল হয়ে যাচ্ছে, লেখাটা আসলে কষ্টে, যেটা করবা, দশমিকের পর দুইটা সংখ্যা নিবা, যেমন 5 আর 2। তবে খেয়াল করো, 2 এর পাশে কি 3, যদি সেই সংখ্যাটা 5 বা এর বেশি থাকে তখন 2 হয়ে যাবে 3, যেহেতু 5 এর নিচে আছে, তার মানে তুমি লিখতে পারো কি 8.52। মন থাকবে, এটা বুঝালাম আর কি। দেখি কে কি কমেন্টস করেছ। হ্যাঁ, এই যে জারিফ কিন্তু বুঝে, জারিফ কমেন্টস করছে। হ্যাঁ, দেখি রফিকুলের কি অবস্থা, রফিকুল কি বলছে, আমাদের কৃতি সন্তান রফিকুল কি বলছে। চলো দেখি বাকিদের কমেন্টস গুলো পড়ে ফেলি। চলো, তার মানে আমার কি গ মার্ক শেষ। গুরুত্ব কত ছিল, এই যে বের করে দিচ্ছি, কিন্তু গুরুত্ব ছিল তোমার 79.59%। কেমন দেখতে পাচ্ছ? তার মানে পরীক্ষা যে পাঁচটা থাকতে পারে। আমাদের কিন্তু আজকে আলোচনার টপিকে কি ছিল, কি সমস্যা সমাধান ক্লাস। আমি তো জানি পরীক্ষা বাচ্চা কোথায় ভুল করো, দেখতে পাচ্ছ? তার মানে এই যে প্রকৃতি শুদ্ধ হার, আমরা কি জটিল মনে করি, জটিল মনে করি, এটাকে আমরা মাইনাস করে দিই, এটা বাদ আনসার করি, তাই না? এটা আমার কাছে বোরিং লাগে। কিন্তু পরীক্ষায় কিন্তু এই প্রকৃতি শুদ্ধ হার থেকে একটা প্রশ্ন আসবেই, 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 বলে দিলাম। আর কোথায় কোথায় ভুল করবা সেটাও বলে দিলাম। তোমরা যেটা সবচেয়ে বেশি ভুল করবা, এই যে আয় আছে না, আয়, রেট অফ ইন্টারেস্ট, বাংলায় বলে সুদের হার বের করে আয়ের মানটা কত হবে, এটা বের করে তোমরা বেশিরভাগ সময় ভুল করে ফেলবা। আরেকটা জায়গায় তোমরা ভুল করবা, এম এর মান, মানে চক্রবৃদ্ধি, বছরে কতবার চক্রবৃদ্ধি হচ্ছে, এই মানটা বের করে তোমরা ভুল করে ফেলবে। দেখতে পাচ্ছ আমার সাথে ছোট্ট একটা বন্ধু আমাদের সাথে জয়েন করেছে, কে সে? তুষ্মি। তুষ্মি নমস্কার, কেমন আছে তুষ্মি? তুমি আজকে লেট কেন আমাকে বলো। আমরা কিন্তু অলরেডি একটা ম্যাথের গ মার্ক শেষ করে ফেলেছি। কেমন, এটা আমরা একটু উপরে তুলে দেই বা সাইডে থাক। হ্যাঁ, আমরা এবার যেটা করব, যেহেতু আমাদের গ শেষ, এইবার খেলা হবে 4 মার্কের জন্য। হ্যাঁ, বড় লম্বা রেস। এখানে কি বলছে, তাহলে কি আমি এটা মুছে দিব? চলো মুছে দিই। হ্যাঁ, বেশি দাগাদাগি হয়ে গেলে আর বুঝতে সমস্যা হয়, তাই না? তোমাদের তো পরীক্ষার সামনে, বলো প্রস্তুতি কেমন চলছে, কার কেমন প্রস্তুতি, কে কিভাবে প্রস্তুতি নিচ্ছ, এটাও মুছে দিই। আমার বলছে আজকে আমাদের সমস্যা সমাধান ক্লাস, আমরা প্রতিটা থেকে কি করব, একটা করে অ্যাটলিস্ট সিকিউ সমস্যা সমাধান করব। এরপর তোমাদের সবগুলো অধ্যায় থেকে আমি কি করেছি, অনেকগুলো এমসিকিউ রেখেছি, আমরা সেগুলো সমাধানে যাব। চলো আমরা 4 নম্বর প্রশ্নটা পড়ি, কি বলেছে। বলছে দোয়েল ব্যাংক হতে মামুন কত টাকা পাবে তা নির্ণয় পূর্বক বাবার পরামর্শ গ্রহণ সঠিক হবে কিনা তা মূল্যায়ন কর। রাইট, তার মানে আমার যে দোয়েল ব্যাংকটা আছে সেখান থেকে মামুন কত টাকা পাবে সেটাকে বের করতে হবে। যদি সেটা আমি বের করতে পারি একবার, তাহলে আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো যে তার বাবা যে পরামর্শ দিয়েছে, তার বাবা পরামর্শ দিয়েছিল কি, যে উক্ত টাকাতে একটা পুকুর খনন করতে, তাই না? দেখো এই যে বলা ছিল, এমত অবস্থায় তার বাবা পরামর্শ দিলেন যে উক্ত টাকায় পুকুর কিনলে একই সময়ে তার মূল্য দ্বিগুণ হবে, এছাড়া পুকুর থেকে মাছ চাষ করে উক্ত সময়ে তার আরো 1 লক্ষ টাকা আয় হবে। তার বাবা পরামর্শ দিয়েছিল কি, তার বাবা পরামর্শ দিয়েছিল যে ব্যাংক থেকে 4 লাখ টাকা পাবে, ঋণ নেবে, ঋণ নেওয়া সে যেন একটা পুকুরে ইনভেস্ট করে, এবং পুকুরে মাছ চাষ করলে এই টাকাটা দ্বিগুণ হবে, এবং সাথে 1 লাখ টাকা সে আয়ও করতে পারবে। তাহলে দেখি তো, আগে প্রথমে কি করতে, আমাকে মামুন যে দোয়েল ব্যাংক থেকে যে টাকা পাবে সেটাকে বের করতে হবে, বের করার পরেই তো আমি কম্পেয়ার করতে পারবো, তুলনা করতে পারবো, তাই না? চল আগে আমার বের করতে হবে মামুন কত টাকা পাবে দোয়েল ব্যাংক থেকে। দেখি দোয়েল ব্যাংক কি বলছে। বছর তার বন্ধু মামুন দোয়েল ব্যাংকে কত টাকা, 4 লক্ষ টাকা 8 বছরের জন্য, দেখো 4.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চান। খেয়াল করো তো, দেখো এখন সে রাখবে কত, 4 লাখ টাকা রাখবে, কত বছরের জন্য রাখবে, 8 বছরের জন্য, কত পার্সেন্ট সুদে, 4.5% মাসিক চক্রবৃদ্ধিতে রাখতে চায়। আচ্ছা, তাহলে যে টাকাটা সে পাবে, টাকাটা সে এখন পাবে না ভবিষ্যতে পাবে? বুঝি নাই স্যার। রাইট, আবার বলছি, এই যে মামুন যে দোয়েল ব্যাংকে 4 লাখ টাকা এখন রাখবে,
রাখার পর 8 বছর পরে সে বলছে 4.5% মাসিক চক্রবৃদ্ধিতে সে লাভ পাবে বা সুদ পাবে। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে মামুন যে 2 লাখ টাকা রাখবে, এই টাকাটা সে 8 বছর পর পাবে না এখন পাবে? দেখি কে উত্তর দিতে পারে। তার মানে 8 বছর পরে পায় 4.5 মাসিক চক্রবৃদ্ধিতে, তাহলে এটা কি ভবিষ্যৎ মূল্য না বর্তমান মূল্য? তাহলে বলতো আমরা এই ম্যাথে এই যে মামুন ব্যাংক থেকে কত টাকা পাবে মানে ভবিষ্যৎ পাবে, এই জন্য কোন সূত্র প্রয়োগ করব? আমরা কি বর্তমান মূল্য সূত্র প্রয়োগ করব না ভবিষ্যৎ মূল্য সূত্রটা প্রয়োগ করব? কমেন্টস করো। দেখতে পাচ্ছি আমাদের রফিকুল কমেন্টস করে ফেলে, স্যার ভালো না। কেন ভালো না রফিকুল, আমাকে বলো তো বাবা, কেন ভালো না? আচ্ছা তুষ্মি, তোমার জন্য খারাপ, তুমি জয়েন করতে পারছে না, ব্যাপার না, শেষমেশ পর্যন্ত তুমি জয়েন করে ফেলেছো না? জানি কি অবস্থা তোমার, তুমি তো একদম চুপ হয়ে গেলা। তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি কার উপর রাগ করেছো বলো? একটু পানি খেয়ে নে, হ্যাঁ, গলাটা শুকিয়ে গেছে। বলো তোমরা কেন ভালো নেই? আহ আমাদের এখন যেটা করতে হবে, এই এখানে সুন্দর মতো করে একটা কি করতে হবে, ফাঁকা পেজ নিতে হবে। তোমাদের ফাঁকা পেজ আছে খাতার মধ্যে নাও। আমি তো বলছিলাম ফাইন্যান্স হোক হিসাব বিজ্ঞান হোক, শুধু স্যার করবে দেখবো তাইলে হবে না, স্যারের সাথে কি করতে হবে, বইখানে বসতে হবে, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, স্যার তুলবে আমি ওর সাথে করবো, পারলে স্যার আগে করবো বা সাথে করবো, তাহলেই তুমি লার্নিং বা শিখতে পারবা। কেমন? আমি বলছিলাম যে মামুন নামক যে ব্যক্তিটা সে দোয়েল ব্যাংক থেকে কি করবে, টাকা নিবে, মানে আজকে জমা রাখবে, ভবিষ্যতে সে পাবে। যেহেতু বিষয়টা ভবিষ্যতের সাথে সম্পৃক্ত, তার মানে বিষয়টা কি, বিষয়টা অর্থের ভবিষ্যৎ মূল্যের সাথে সম্পর্কিত। তার মানে আমাকে এফবিটা বের করতে হবে, রাইট? এফবি সূত্র কি, এফবি ইকুয়ালস টু পিবি 1 প্লাস আই ডিভাইড বাই এম মাল্টিপ্লাই এন বাই এম। এমটা কেন দিলাম, ওই যে বলছিল মাসিক 4.5 মাস চক্রবৃদ্ধি, তাই না? যেহেতু মাসিক বলছে, চক্রবৃদ্ধি আছে, তার মানে আমার আইন এম চলে আসবে, এর সাথে এম গুণ হয়ে যাবে। কেমন? চলো তাহলে আমরা শুরু করি। দেখি মানগুলোকে বসায় ফেলি, এই পাশে সুন্দর মতো রাফ লিখে লিখবা। পিবি সমস্যা কত দেখো, বলছিল বর্তমানে কত, 4 লাখ টাকা, কত বছর মেয়াদে, 8 বছরের জন্য 4.5% মাসিক চক্রবৃদ্ধিতে। তার মানে পিবি সমান কত লিখবো আমরা, 4 লাখ টাকা, তাই তো? এন এর মান সমান কত থাকবে, থাকবে 8 বছর, রাইট? আর এইখানে এম এর মান কত, মাসিক যেহেতু বলছে, এম মানে থাকবে কত বার, 12 বার। আই মানে ইন্টারেস্ট, সুদের হার কত, 4.5%। এটা তো পার্সেন্টেজ দেওয়া আছে, এটা যদি আমরা ভগ্নাংশ করি তাহলে কি হবে, এই 4.5 কে আমরা যদি ভাগ দেই, ক্যালকুলেটর, হ্যাঁ এই তো 4.5 5 ভাগ 100 আসবে 0.045। দেখো মানগুলো বসে ফেলাম পাশে। তোমার উপরে প্রশ্ন বাসার সাথে কি করবা, খাতার এক পাশে মার্জিন টেনে এগুলো মানগুলো লিখে ফেলবা। অনেকে কিন্তু এটা করা না, টিচার কিন্তু রাগ করে 1 মার্কস কেটে রাখে, এটা করা যাবে না। হ্যাঁ, পিউরি মান করতে হলে আমার আছে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা আমরা এখানে বসিয়ে ফেলবো। একের জায়গায় 1 বসাবো, সূত্র 1। আয়ের মান কত বসাবো 0.045। এম এর মান কত, এম এর মান কিন্তু 12, রাইট? এন এর মান কত, 8, আর এম এর মান কত, 12। দেখো এইবার যদি ক্যালকুলেশন করি, তোমরা পরীক্ষা অনেকেই সূত্রটা প্রয়োগ করতে পারো, সবই ঠিক আছে, তাও অ্যান্সারটা মিলছে না, টিচার আমরা কেন 0 দেয়? কারণটা হচ্ছে তোমরা যোগ বিয়োগ করতে পারো না। খেয়াল করো যোগটা কিভাবে করবা, তোমরা ভেঙে ভেঙে করবা। কিভাবে করবা, ভেঙে ভেঙে করবা। যত বেশি ভেঙে ভেঙে করবা তত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তোমরা যেটা করো একসাথে ডাইরেক্ট করে ফেলতে পারো, তাই না? একসাথে শরীর ডাইরেক্ট করলেই হয় কি, ভুলটা হয়ে যায়। চলো দেখাচ্ছি কিভাবে ভেঙে ভেঙে করবা। প্রথমে এখানে 4 লাখে যায় 4 লাখে রাখবা, রাইট? দেখো তো এইটা কি 0.045 সাথে 12 ভাগাকার আছে, আমি এটা কি করব, ভাগ দিয়ে দেব। ভাগ দিলে কত থাকবে আমার, থাকবে 0.00375। অপরদিকে 8 এর সাথে 12 কি আছে, গুণ আছে, গুণগুলো কত আসবে, 96 বসাইলাম। এইবার নিচে কাগজগুলো করে ফেলবো। হ্যাঁ, একসাথে যোগ করবো, যোগ করলে কত হবে, 1.00375
5, পাওয়ার কত আছে 96, রাইট। চলো এইবার আমরা যে ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেটর হাতে নাও, তুলো 1.0037৫, হ্যাঁ। এর সাথে পাওয়ার কত আছে, পাওয়ার আছে স্যার 96। যদি করে ফেলি তাহলে কত আসে, যদি গুণ করে আসে 1.4323464454, হ্যাঁ। এর সাথে তুমি যদি গুণ করো 4 লক্ষ টাকা, কত আসবে? আসবে হচ্ছে তোমার 5,72,945.86 টাকা। দেখো ধরতে পারছো কিনা। যদি এই মামুন সাহেব দোয়েল ব্যাংকে 4.5% মাসিক চক্রবৃদ্ধি সুদে 8 বছরের জন্য 4 লাখ টাকা জমা রাখে, তাহলে 8 বছর পরে সে কত টাকা পাবে? 5,72,945.86 টাকা। ক্যালকুলেশন কিভাবে করছে? আগে প্রথমে এই 0.045 কে 12 দিয়ে ভাগ দিবা, যেহেতু মাসিক বলছিল, তাই না? 12 দিয়ে ভাগ দেওয়ার পর সেটাকে একসাথে এক দিয়ে যোগ করবা, কত আসবে? 1.00375। এরপর পাওয়ার আছে 96, পাওয়ার করবা, পাওয়ার করে আসবে 1.4323646454, যেটা বললাম। তোমার কাছে যেটা করতে পারো, এটাকে দশমিক এত সংখ্যা না নিয়ে দুইটা সংখ্যা নিতে পারো, 0.43 নিতে পারো বা 2-3 বর্গ নিতে পারো। নেওয়ার পরে 4 সাথে গুণ করলা, পেছনে বলছো 4 লাখ টাকা যদি গুণ করো বাবা কত? 5,72,945.86, মানে 86 টাকা। বলো বুঝতে পেরেছো কিনা? তাহলে তোমরা এবার বলো তো, যে এই যে প্রশ্নটা আমাদের ছিল, প্রশ্নে বলা ছিল যে দোয়েল ব্যাংক হতে মামুন কত টাকা পাবে তার নির্ণয় পূর্বক বের করছে। কত টাকা পাবে? পাবে হচ্ছে তোমার 5,72,945.86 টাকা, তাই না? যদি পায় তাহলে তার বাবার পরামর্শ গ্রহণ সঠিক কিনা সেটা বলো। তার বাবার পরামর্শ কি দিয়েছিল? বলেছিল যে ওই টাকা পুকুরে কিনলে, মাচালা যদি পুকুর কিনো, একই সময় তার মূল্য কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এছাড়া পুকুর থেকে মাছ চাষ করে উক্ত সময় তার বাবা কি পাবে? আর 1 লক্ষ টাকা আয় হবে। এইবার বলো, তার মানে মামুন সাহেব কি তার বাবার পরামর্শ নেওয়া ঠিক নাকি ভুল? বলো সে কোনটা করবে? দেখি কে উত্তর দিতে পারে। আচ্ছা, জারিফ বলছে নেটওয়ার্ক ছিল না। ওকে জারিফ। রফিকুল, তুষ্মি, উত্তর দাও, বলো তাহলে তার বাবার পরামর্শ গ্রহণ করা উচিত না উচিত না? করো, কমেন্টস করো। এই যে আমাদের রফিকুল ভালো ছেলে কমেন্টস করে ফেলছে, তাই না? দেখি সে কি বলছে। উচিত, রাইট। কেন উচিত? কারণ বলছে আমরা বের করেছি একটু আগে, মামুন যদি ব্যাংক থেকে ব্যাংকে 4 লাখ জমায়, হ্যাঁ, 8 বছরের জন্য 4.5% মাসিক সুদে চক্রবৃদ্ধি যদি রাখে, তাই সে পাবে 5,72,73,000 টাকা সে পাবে মাত্র। কিন্তু সে যদি তার বাবার পরামর্শ অনুযায়ী, আমি লিখে দিচ্ছি দেখো, ব্যাংক থেকে সে পাবে কত, লিখে দিই। ব্যাংক পাবে হচ্ছে 5,72,945.86 টাকা, তাই না? এটা ব্যাংক থেকে সে পাবে। আর তার বাবা বলেছিল কি, যদি সে 4 লাখ টাকা এটা পুকুর কিনে, তাহলে 8 বছর পরে সেটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তার মানে 4 লাখের দ্বিগুণ গুণ 2 কত আসবে? আসবে 8 লক্ষ টাকা। এবং আরো বলছিল এর সাথে সে এতদিনে কি করতে পারবে? পুকুরে মাছ বিক্রি করে আরো 1 লাখ টাকা লাভ করতে পারবে। খেয়াল করো, তার মানে সে যদি তার বাবার বুদ্ধি শুনে, তাহলে সে কত টাকা পাবে? 9 লাখ টাকা পাবে। আর যদি সে ব্যাংকে রাখে কত পাবে? মাত্র 5,72,985 টাকা পাবে। তার মানে অবশ্যই মামুন সাহেব কি উচিত? তার বাবার পরামর্শটা গ্রহণ করা উচিত। কেন? যদি করে তাহলে কিন্তু সে অলমোস্ট 3 লাখ টাকার মধ্যে কি পাবে? বেশি পাবে। বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ, এই যে রফিকুল বলছে কি উচিত, দেখি আমাদের ছোট্ট বোন তুষ্মিও কি করে ফেলেছে, একটি কমেন্টস করে ফেলেছে উচিত উচিত, রাইট, গুড, আসলে উচিত। হ্যাঁ, দেখি রফিকুল কি কমেন্টস করেছো। রফিকুল কমেন্টস করো জি স্যার, ওকে। তার মানে আমাদের কিন্তু অলরেডি কি অর্থের সময় একটা ম্যাথ, আমরা বেশ করে ভবিষ্যৎ মূল্যায়নের কাজ করেছি, সিদ্ধান্ত কিভাবে লিখতে হয় সেটাও পড়েছি, মানে সমস্যা সমাধান হয়ে গেছে। এবং বিশেষ করে
প্রকৃত সুদের হারের যে ম্যাথটা সেটা কিন্তু আমরা বুঝেছি, রাইট? যারা পরে জয়েন করেছ লাইক তুষ্মি বা হচ্ছে আরো যে ছিল, হ্যাঁ, রফিকুল, যারা হয়তো পরে দেখেছ তারা রেকর্ডটা পরে দেখে নিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে আমাদের অর্থের সময় চ্যাপ্টার যে ম্যাথ ছিল একটা সেটা কিন্তু কমপ্লিট। চলো আমরা তাহলে পরের যে অধ্যায় সেটা ছিল কি, দেখো তো এটা বুঝতে পারছো কিনা, বলো তো এটা কোন অধ্যায়ের ম্যাথ? আমি বলবো না, প্রশ্ন দেখে কিন্তু বোঝার আছে। হ্যাঁ, প্রশ্ন দেখে যদি না বুঝতে পারি যেটা কোন অধ্যায়ের ম্যাথ, তাহলে কিন্তু ঝামেলা, তাহলে কি বড় সড় ধরনের ঝামেলা। দেখি কে আছে আমার সাথে, জারিফ, রফিকুল, তুষ্মি, তোমরা কি দেখে বলতে পারবে এটা কোন অধ্যায়ের ম্যাথ? বলো তো এটা কোন অধ্যায়ের ম্যাথ, দেখে বলতে পারবে? চলো তুষ্মির কমেন্টস আমরা যেটা পড়ি, কি বলছে ও? বলছে ঝুঁকি ও অনিশ্চয়তা, রাইট। তুষ্মি কিন্তু গেস করে ফেলছে, হ্যাঁ, সে পড়াশোনা করছে। এই বাকিদের কিন্তু কমেন্টস করতে হবে, হ্যাঁ। পরীক্ষায় যখন তুই প্রশ্ন দেখে যদি না ধরতে পারে কোন অধ্যায়ের প্রশ্ন, তার মানে তোমার অধ্যায় প্রিপারেশন কিন্তু কি না, ভালো না, রাইট? চলো, তার মানে এটা কোন অধ্যায়ে লিখে দিচ্ছি, ঝুঁকি ও অনিশ্চয়তা, রাইট? উপরে চলে গেছে, ঠিক আছে। নিশ্চয় দেখতে পাচ্ছ। চলো আমি প্রশ্ন একটু বড় করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। এটা সেটুকু বড় হবে, বেশি বড় করা যাবে না। এটা জিনিস খেয়াল করে দেখেছ যে এই যে প্রশ্নটা আছে না, প্রশ্ন কত সময় দেখো বড় আগে দেখা যাচ্ছে না, হ্যাঁ, যথেষ্ট বড় দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, কিন্তু এই একই কাজটা হিসাবে আর্থিক প্রশ্ন করা যায় না। কেন করা যায় না? কারণ আর্থিক প্রশ্ন অনেক বড় থাকে, হ্যাঁ, এক পেজ আনতে গেলে ছোট ছোট হয়ে যায়। কিন্তু ফাইন্যান্স বলো, ব্যবস্থাপনা বলো, ইংলিশ বলো, হ্যাঁ, এগুলো কিন্তু এক পেজ চাইলেই আনা সম্ভব। চলো আমরা তাহলে যে প্রশ্নটা পড়ি, প্রশ্ন কি বলেছে? বলেছে জনাব অঞ্জন, কি বলছে? অঞ্জন, জনাব অঞ্জন শিখা লিমিটেড, কি বলছে? শিখা লিমিটেড এবং রূপকথা লিমিটেড নামক কয়টা লিমিটেড? কমাস দুইটা, একটা শিখা লিমিটেড, একটা রূপকথা লিমিটেড নামক যদি প্রতিষ্ঠানে প্রত্যেকটিতে 10 লক্ষ টাকা করে বিনিয়োগ করেন, নগদ অর্থের প্রয়োজনে ঝুঁকি বিবেচনা করে তিনি একটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয় করতে ইচ্ছুক। তার মানে সে কি একটা প্রতিষ্ঠান শেয়ার সে বিক্রি করতে চায়, মানে দুইটা প্রতিষ্ঠান সে বিনিয়োগ করছে, শিখা লিমিটেড এবং রূপকথা লিমিটেড, কিন্তু সে শেয়ার বিক্রি করবে কার? এখন যে কোনো একটা কোম্পানি সে শেয়ার বিক্রি করে দিয়েছে, এখন তার টাকা দরকার। তো বলছে কিন্তু যুক্তিসঙ্গত মূল্যে তা বিক্রয় করতে পারছেন না। রূপকথা লিমিটেড এ শেয়ারের গড়ায়, খেয়াল করবা কার গড়ায়? রূপকথা লিমিটেড এ শেয়ারের গড়ায় 10% এবং আদর্শ বিচ্যুতি 3.78%। অপরপক্ষে শিখা লিমিটেড বিগত 5 বছর, কত বছর? 5 বছরের আয়ের হার নিম্নরূপ: বছর 1-এ 12%, বছর 2-এ 15%, বছর 3-এ 10%, বছর 4-এ 7%, বছর 5-এ হচ্ছে 6%। কেমন? তাহলে তোমাদের যেটা করতে হবে, কণা প্রশ্ন বলেছে জনাব অঞ্জন কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছে বর্ণনা করো। খেয়াল করো, ক নাম্বার কি থিওরি না ম্যাথ? এই যে খেলো গ নাম্বারে, বাচ্চারা তোমরা যে শুধু আজীবন কি করো, শুধু ম্যাথ ম্যাথ বলে লাফাও, পরীক্ষায় কিন্তু ম্যাথের সাথে সাথে কি আসতে পারে? থিওরিও আসতে পারে। খেয়াল করতে মানে কি, এটা থিওরি প্রশ্ন। এর উত্তর কি হতে পারে? দেখো বলেছে অঞ্জন শিখা লিমিটেড এবং রূপকথা লিমিটেড নামক দুটো প্রতিষ্ঠানে সে বিনিয়োগ করছে, এখন তার নগদ অর্থের প্রয়োজন। দেখো কি বলছে, কথাটা খেয়াল করো, নগদ অর্থের প্রয়োজনে ঝুঁকি বিবেচনা করে তিনি একটি প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করতে ইচ্ছুক, মানে তার নগদ টাকা প্রয়োজন, এখন তার টাকা নাই, সে ব্যবসা পরিচালনা করতে কি লাগবে? নগদ অর্থের প্রয়োজন। তাহলে অর্থের প্রয়োজন, অর্থ নাই, সেটাকে বলে কি? এটাকে বলে স্যার তারল্য ঝুঁকি। তাহলে এটা উত্তর কি হবে স্যার? তারল্য ঝুঁকি। দেখো বুঝতে পেরেছো কিনা? যদি তোমার অর্থের প্রয়োজন হয় সেটা কি? তারল্য ঝুঁকি। যা তারল্য ঝুঁকি বোঝো না তাদের একটা উদাহরণ দিই, যেমন যে আমি তুষ্মিকে দিয়ে উদাহরণ দিই, কাকে দিয়ে? তুষ্মিকে দিয়ে, তাই না? উদাহরণটা হচ্ছে এইরকম, ধরো তুষ্মিকে আমরা সবাই মিলে আজকে 1000 টাকা দিলাম, হ্যাঁ, যে টাকাটা তাকে দিলাম, তুষ্মি কি করবা? তুষ্মি জমানোর জন্য বা সে বিনিয়োগ করবে। এখন তুষ্মি যেটা করছে,
আমরা তোকে ধার দিছি না, বললাম যে আমাদের টাকাটা যে যখন চাবে তখন থেকে ফেরত দিবা। এখন তুমি যেটা করছে, হ্যাঁ ও তো বুঝতে পারছে যে আমরা সবাই তো আসলে একসাথে একদিনে যে 1,000 টাকা ফেরত চাবো না। হয়তো আজকে রফিকুল চাবে, বা কালকে জারিফ চাবে, পরশুদিন আমি চাবো। আমরা সবাই 1,000 করে টাকা ওরকে দিছি, 3,000 টাকা মোট পাইছে। হ্যাঁ, এখন 3,000 টাকা তো আমরা সবাই একদিন যে ফেরত চাবো না। তো সে চিন্তা করলো যে এই টাকাটা আমার কাছে রেখে দিতে তো আমার লাভ নাই, আবার লসও নাই। তাহলে কি করতে পারি, এই টাকাটা আমি কোথাও বিনিয়োগ করি। হুম, আমি ধরো একটা জিনিস পণ্য কিনে বিক্রি করে দেই, বা ধরো আরো 2-3 জনকে ধার দেই, তার সাথে আমি সুদ পাবো বা লাভ পাবো, হ্যাঁ, বা মুনাফা করতে পারবো, তাহলে আমার লাভ আছে। কারণ স্যাররা তো আসলে একসাথে, রফিকুল বা হচ্ছে আমাদের জারিফ একসাথে আমার 3,000 টাকা ফেরত চাচ্ছে না। যদি কেউ চায় তাহলে আমি ধরো একসাথে 3,000 টাকা বিনিয়োগ না করে আমি ধরো 2,000 টাকা, তুষ্মি 2,000 টাকা ধার দিল মানুষকে, আর 1,000 টাকা রেখে দিল ইমার্জেন্সি ফান্ড, যাতে যে কেউ যখন চাবে তাকে যেন সে ব্যাক করতে পারে। এখন এই যে যে ও যে বিনিয়োগ করলো, পোর্টফোলিওটা করলো, এখন দেখা গেছে ও এই যে 2,500 টাকা বা 2,000 ধার দেওয়ার কারণে হঠাৎ করে রফিকুল আর জারিফ দুজন একসাথে যে ধারের টাকা ফেরত চাচ্ছে, যে তুষ্মি তোমাকে তো আমি 1,000 2,000 ফেরত দিয়েছিলাম, ধার দিয়েছিলাম, তুমি আমাদের টাকাটা ফেরত দাও। এই যে ফেরত চাচ্ছে, এখন তো কাছে 2,000 টাকা ক্যাশ নাই, ক্যাশ আছে কত, মাত্র 1,000 টাকা। কারণ 2,000 টাকা তো বিনিয়োগ করে ফেলেছে, তাই না? তার মানে ও স্বাভাবিকভাবে পাওনা পরিশোধ করতে পারছে না, নগদ টাকার অভাবে ও মানুষের ধার দেনা পরিশোধ করতে পারছে না, বিষয়টাকে একটু বড় করতে পারছে না। এটাই হচ্ছে তাহলে ঝুঁকি। দেখো তো, এই অঞ্জন নামের লোকটা সেম কাজটাই করছে না? সে শিখা লিমিটেড এবং রূপকথা লিমিটেড দুইটা প্রতিষ্ঠান কি করছিল, বড় অঙ্কের একটা অ্যামাউন্ট বিনিয়োগ করেছিল, কিন্তু এখন তার নগদ টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে নগদ অর্থের অভাব, নগদ টাকা নাই, সে ব্যবসাগুলো পরিচালনা করতে পারছে না। তার সার্বিক কার্যক্রম সে কি হচ্ছে, অব্যাহত হচ্ছে। কেন হচ্ছে? নগদ টাকার অভাবে। কারণ সে টাকাটা ছিল, কিন্তু সেটা কি করেছে, টাকাটা সে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে ফেলেছে। এখন সে শেয়ার বিক্রি করতে পারছে না, তবে চিন্তা করে দেখছে যে দুইটা সে শেয়ারে একটা আদর্শ বিচ্যুতি ও গড় আয় হার বের করা আছে, অপরটার শুধুমাত্র এই বিগত 5 বছর আয়ের হার বের করা আছে। খেয়াল করছো, প্রশ্ন রিড করতে পারছো কিনা? তার মানে এই জনাব অঞ্জনের কিন্তু একই সমস্যা, তুমি এক্সাম্পলটা আমি দিলাম। সেও কি করছে, সেও নগদ টাকা রূপান্তর করতে পারছে না। এই যে নগদ টাকা রূপান্তর না করার যে ব্যথা, কষ্ট, যে ঝুঁকি, সেটাই হচ্ছে কি, তার হলো ঝুঁকি। তার ঝুঁকি এ বিষয়ে বিস্তারিত তোমাদের বইতে পড়া আছে, বলা আছে, কষ্ট করে পড়ে নিবা। তবে টু দা পয়েন্ট উত্তরটা কি হবে, তা হলো ঝুঁকি। কারণ জনাব অঞ্জন এখানে তার ঝুঁকির সম্মুখীন হয়েছে। কেন হয়েছে? কারণ সে তার যে নগদ টাকা ছিল দুটি কি, শিখা লিমিটেড এবং রূপকথা লিমিটেড নামক দুটি প্রতিষ্ঠানে প্রত্যেকটিতে বিনিয়োগ করে রেখেছে। এখন সে শেয়ার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করতে পারছে না। এটাই কি তার হলো ঝুঁকি। চলো আমরা যে পরের প্রশ্নটা বলি সেটা কি বলেছে। বলেছে জনাব অঞ্জন কোন কোম্পানির শেয়ার বিক্রয় করতে চাচ্ছেন। খেয়াল করো তো, তার মানে এখানে তার একটা শেয়ার কোম্পানি কি আছে, গড় আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি বলা আছে। তাহলে আমি যদি বা মিস্টার অঞ্জনকে যদি সিদ্ধান্ত আসতে হয় যে সে কি এই শিখা লিমিটেড নাকি রূপকথা লিমিটেড, কোনটা বিক্রি করবে, কোনটা বিক্রি করলে তার জন্য ভালো হবে, এটা বের করতে কি করতে হবে, যেহেতু আমাকে একটা প্রশ্ন বা একটা যে রূপকথা লিমিটেডের গড় আয় এবং আদর্শ বিচ্যুতি বলা আছে, তাহলে এবার আমাকে শিখা লিমিটেড কি করতে হবে, গড় আয় এবং আদর্শ বিচ্যুতি বের করতে হবে, এরপর আমি সিদ্ধান্ত নিতে পারবো। চলো তাহলে আমাকে আদর্শ বিচ্যুতি বের করতে কি করতে হবে প্রথমে স্যার, প্রথমে যেটা আপনাকে করতে হবে, সুন্দর মতো একটা সাদা পেজ নিতে হবে, সাথে নিতে হবে স্কেল। চলো নিলাম, এখান থেকে দাগ টানা শুরু করে দিলাম, কেমন? চলো এটা করছে আমরা কত, 2-4, এখানে লিখবো আমরা বছর, এখানে লিখবো কি আমরা আয়ের হার, কেমন, আয়ের হার, এটা প্রশ্ন দেওয়া আছে। এখানে আমরা কি লিখবো বলো, ব্যবধান, রাইট। আর এখানে লিখবো কি আমরা ব্যবধানের বর্গ। এই ব্যবধান বর্গ কিন্তু বের করা যায়, সেটা কিভাবে জানো, এটা আয় থেকে আমরা গড় আয়টা বাদ দিলেই কি পাবো, আমরা ব্যবধানটা পেয়ে যাব। চলো এখানে আমরা কত বছরের কথা বলছিল 5 বছর, মানে 1 2 3 4 5, 5টা বছর নাই, আমি 5টা করে কি নিছি, দাগটা নিলাম। চলো আমরা প্রশ্নে দেখি আয়ের হারগুলো কি কি ছিল।
ছিল 12%, 15%, 10%। চলো এগুলো লিখে ফেলি আগে। 12, 15, 10, 12%, 15%, 10%। এরপর কি ছিল? এরপর ছিল 7% আর 6%। কেমন? দেখো 7% আর 6%। আমরা কিন্তু এই 5 বছরে আয়ের হারগুলো পছন্দ ছিল, এগুলো বসে থাকবে, আমরা বসে ফেলেছি। এইবার যেটা করবা তোমরা ক্যালকুলেটর নিয়ে ফেলো। ক্যালকুলেটর নিয়ে এবার এগুলো সব যোগ করো। দেখো 12 যোগ 15 যোগ 10 যোগ 7 যোগ কত? 6। 12, 15, 7, 6 যোগ করলে আসবে কত স্যার? যোগ করলে আসবে হচ্ছে স্যার কত পার্সেন্ট বলো তো? আসবে হচ্ছে 50%। খেয়াল করো। এখন এই 50টা কি ঘর আয় না মোট আয়? ঘর আয় বের করতে কি করতে হবে? 50কে ভাগ দিতে হবে কত দিয়ে? 5 দেখুন 5 বছর, তাহলে কত আসবে? 5 × 50, 10%। দেখো আমরা কি করলাম আগে? আয়ের হার সবগুলো আয় যোগ করে আসছে কত? 50%। আর আমার বছর আছে কয়টা? বছর আছে 1, 2, 3, 4, 5টা। যদি 5 বছর আর আয় আছে 50%, তাহলে আয়কে যদি 5 দিয়ে ভাগ দেই পাবো কি আমি? গড় আয়। সেটা কত? 10%। এবার করতে হবে কি? আমার ব্যবধান বের করতে হবে, মানে গড় থেকে ব্যবধান। সেটা কি? আয় থেকে বাদ দিতে হবে গড় আয়। এই যে লেখা আয় থেকে বাদ দিতে হবে কি? গড় আয়। তাহলে যেটা করতে হবে আমাকে, আয় আছে কত? প্রথম বছর 12, গড় আয় কত? 10, বাদ দিয়ে দিব। চলো আমরা দেখাই কিভাবে করতে হবে। 12 - 10 কত থাকবে? 2%। কেমন? 15 - 10 থাকবে কত পার্সেন্ট? 5% আছে। 10 - 10 কত থাকবে? 0%। আচ্ছা 7 - 10 কত থাকবে তাহলে স্যার? -3%, তাই তো? এখানে 6 থেকে যদি বাদ দাও 10%, কেমন? সব পার্সেন্টেজ দেখালাম যদি বুঝতে তোমাদের সুবিধা হয়। থাকবে কত পার্সেন্ট স্যার? থাকবে হচ্ছে -4%। দেখো সেম কাজটা করছি। এই যে ঘর আয় 10% আর আয় ছিল কত? প্রথম বছর 12%। 12 থেকে বাদ 10 থাকবে 2%। 15 থেকে বাদ 10 থাকবে 5%। 10 থেকে 10% বাদে থাকবে কত? 0। 7 থেকে 10 বাদে থাকবে কত? -3। 6 থেকে 10 বাদে থাকবে কত? -4%। এখন যেটা করতে হবে, বোঝানো থাকবে কি? ব্যবধানের বর্গ। তার মানে কি? 2 এর সাথে 2 গুণ করতে হবে। কত থাকবে স্যার? থাকবে 4। 5 এর সাথে 5 গুণ দিতে হবে। কত আসবে? 5 × 5 = 25। আর যদি 0 এর সাথে 0 গুণ দাও কত থাকবে স্যার? 0ই থাকে, রাইট? যদি 3 এর সাথে 3 গুণ দাও থাকবে কত? থাকবে 9। আর 5 বছরে 4 এর সাথে 4 গুণ দাও থাকবে কত? 16। এখন এইগুলো তুমি যোগ করো। যদি আমরা ক্যালকুলেটর নেই, চলো দেখি। 4, 25, 0, 9, 16 আসবে কত স্যার? আসবে হচ্ছে 54। তার মানে এটা কি? এখানে লিখে ফেলতে পারো ব্যবধানের বর্গের যোগফল। কত স্যার? এই 54। এখন এখান থেকে যদি কি করো? যদি ঘর করো, এই ব্যবধান যোগ করে যদি ঘর করো, তাহলে কি করতে হবে? এই 54কে ভাগ দিয়ে দেবে। কত দিয়ে ভাগ দিব স্যার? আমরা কি 5 দিয়ে ভাগ দিব? না, শুধু কি ছিল? n-1 বছর মানে n -1, n মানে বছর, বছর ছিল 5 বছর, -1 মানে কি? 5 থাকবে 4। তার মানে আমি এখানে ভাগ দেবো কত দিয়ে? 4 দিয়ে ভাগ দেব। তাহলে আমার কত থাকবে? থাকবে আমার 13.5, তাই না? 13.5%। এখন আমরা যদি করি আদর্শ বিচ্যুতি, কি করতে হবে? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতির ফর্মুলাটা কি জানো? এই যে অ্যান্সারটা করছে না 13.5, এটা কি করতে হবে? এই যে রুট করে দাও, আসবে হচ্ছে তোমার 3.67%। দেখো ধরতে পারছো কিনা? ক্লিয়ার? সুন্দর করে লিখে দাও। 3.67%। দেখো তার মানে আমরা কিন্তু সেখানে মেয়েটে গড় আয়ের হার বের করছি। সেটা কত? সেটা ছিল তোমার 10%। আর আদর্শ বিচ্যুতি বের করছি 3.67%, রাইট? এইবার আসো আমরা প্রশ্নে ফিরে যাই। আমরা এবার সিদ্ধান্ত নিতে পারবো। সিদ্ধান্ত বলছিল অঞ্জন কোন কোম্পানির শেয়ার বিক্রয় করতে চাচ্ছেন?
খেয়াল করো। তাহলে আমার অঞ্জনের দুটো কোম্পানি ছিল, চলো আমি লিখে দেখা। একটা ছিল কি শিখা, একটা ছিল কি, একটা ছিল রূপকথা, রাইট? এখন এই শিখার গড় আয় ছিল কত, আমরা লিখে ফেলবো, আর রূপকথার গড় আয় লিখে ফেলবো, রাইট? আবার এদের আদর্শ বিচ্যুতি কিন্তু আমরা কি করব, লিখে ফেলবো। কেমন? তাহলে আমাদের কিন্তু কম্পেয়ার করতে, তুলনা করতে সুবিধা হবে। আদর্শ বিচ্যুতি মনে বা তুলনা করতে সমান সময়, তাই না? যেমন ছেলের সাথে কেবল ছেলেদের তুলনায় চলে, আর মেয়েদের সাথে কে, মেয়েদের তুলনায় চলে। বুড়োর সাথে বুড়ো, জোয়ানের সাথে জোয়ান। এখন জোয়ানের সাথে বুড়োর তুলনা দিলে কি অসম্মত, এটা করা যাবে না। যার বয়স 15 বছর, তাকে 15 বছর কাছে তুলনা করলেই সঠিক ফলাফল পাওয়া যাবে। আবার যার বয়স 30 বছর, তাকে 30 বছর কাউকে সাথেই তুলনা করলে কিন্তু সঠিক ফলাফল পাওয়া যাবে। দেখো, শিখার গড়ায় আমরা কত বের করেছিলাম, বের করেছিলাম 10%। অপর দিকে আমার ইয়ের, হ্যাঁ, রূপকথার 10% ছিল কত, 10%, মানে দুজনেই কিন্তু গড়ায় সমান। কিন্তু আদর্শ রূপকথা কত ছিল, 3.78%। অপর দিকে আমাদের শিখা ছিল কত, শিখা ছিল আমার, চলো একটু দেখে নেই, 3.67%, তাই তো, 3.67%। খেয়াল করে দেখো, তার মানে ঘরায় যদি দেখো শিখার উপর দুইটাই সমান, এই বিষয়ে কোন আসলে সমান যদি হয়ে গেছে, ভালো খারাপ বলার সুযোগ নেই। কিন্তু আদর্শ দেখো তো, প্রশ্ন ছিল রূপকথা কত ছিল, রূপকথা ছিল আদর্শ 3.78%, আর অপর দিকে শেখার চেয়েও 3.67%। আদর্শ বলতে বোঝায় কি, ঝুঁকি। আচ্ছা, আদর্শ যত বেশি, তার কি, তার ঝুঁকিও তত বেশি। আর ঝুঁকি বিষয় কি ভালো না, ঝুঁকি বিষয় মানে কি খারাপ, রিস্ক আছে, ও রেড জোনে আছে, ওকে বাদ দিতে হবে, আর পচে গেছে, হ্যাঁ, আর ফালাই দিতে হবে। তার মানে দেখতে পাচ্ছি আমার কি, রূপকথা আদর্শ 3.7 বেশি, অপরদিকে শিখার কথা 3.67 মানে কম। তার মানে অঞ্জন দাস, হ্যাঁ, এই যে অঞ্জন নামে যে ভদ্রলোক আছে, সে কোনটা বিক্রি করবে বলতো, সে রূপকথাটা বিক্রি করবে না শিখাটা বিক্রি করবে? কমেন্টে জানাও, মিস্টার অঞ্জনের কোন কোম্পানির শেয়ার গুলো বিক্রি করবে, সে কি শিখারটা বিক্রি করবে নাকি রূপকথাটা বিক্রি করবে? বলো, আদর্শ বিচ্ছিন্ন যে আমরা কোন সিদ্ধান্ত নেব, দেখি কে কমেন্টস করছে। তুষ্মি কোথায়, তুষ্মি? কাজী জারিফ কমেন্টস করতে হবে বাবা। রফিকুল কোথায়, রফিকুল? সবাই কি ঘুমিয়ে গিয়েছো নাকি শুধু সারা ম্যাথ করবে? তোমরা সব কি হাওয়া হয়ে গেছো না? দুষ্টু ছেলেরা কোথায়, সারা দাও। জারিফ মনে হয় কমেন্টস করবে, হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছে সে কমেন্টস করে ফেলতে পারে। এই যে শফিকুল এতক্ষণ পরে বাচ্চা ছেলেটা কমেন্টস করছে, এখন সে কোথায় গিয়েছিল বলো? শিখা, হ্যাঁ, কিন্তু না, শিখা কি হবে, সেই শিখাটা বিধি করবে? ভালো করে বুঝে বলো তো রফিকুল, আন্দাজে বলো না। শিখার দেখো আদর্শ বিচিত কত, 3.67, আদর্শ বিচিত কম। আর রূপ কথা কত, আদর্শ বিচিত বেশি, 3.78। তাহলে বলো সে কারটায় কোন শেয়ার বিক্রি করে বলো তো? খেয়াল করো রফিকুল, আমার শিখা আদর্শ বিচিত কত, 3.67%, আর রূপকথা আদর্শ বিচিত কত, 3.78%। না, মনে রাখবা যে আদর্শ বিচিত বলতে কি বোঝায়, আদর্শ বিচিত বলতে বোঝায় স্যার ঝুঁকি। আর ঝুঁকি যার বেশি মানে কি, সে রিস্ক আছে, তাকে সবাই ভয় পায়, তাকে সবাই ছেড়ে চায়, বিক্রি করতে চায়, কারণ রিস্ক বেশি। আমার সাথে থাকলে কি বিপদে আছে, হ্যাঁ। তার মানে আমার সঠিক উত্তর কি হবে স্যার, সঠিক উত্তর হবে এখানে সে রূপকথাটা বিক্রি করবে, কারণ রূপকথার আদর্শ বিচিত বেশি। সে শিকারটা রাখবে, রূপকথাটা সে কি করবে, বিক্রি করে দেবে। কেমন? তার মানে সঠিক উত্তর কি হবে বলতো? সঠিক উত্তর হবে এই রূপকথা। এই রূপকথা সেটা সে বিক্রি করে দেবে। কেন বিক্রি করে দেবে? কারণ তার আদর্শ বিচ্যুতি বেশি।
হ্যাঁ, যদি বলতো তার কোন শেয়ারটি বেছে নেওয়া উচিত, তাহলে বলতে পারতাম যে সে, কারণ সে ঝুঁকি কম, তাকে সে রাখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা সে বিক্রি করে দেবে। যেহেতু বিক্রি করার কথা বলছে, তার মানে ঝুঁকি যার বেশি, রিস্ক বেশি, সেটা বিক্রি করে দেবে। সেটা কোনটা? সেটা হচ্ছে রূপকথা। তার মানে এটা উত্তর কি হবে? উত্তর হবে স্যার রূপকথা শেয়ারটা সে বিক্রি করে দেবে। বুঝতে পেরেছো কিনা বলো? তার মানে দেখেছো আমাদের কিন্তু দুইটা যে ম্যাথমেটিক্স চ্যাপ্টার সেটা কিন্তু শেষ হয়ে গেছে না? কি ছিল সেটা? একটা ছিল অর্থের সময়মূলক, শেষ করে দিয়েছি, মানে আমরা সমস্যাগুলো সমাধান করেছি। তারপর ছিল হচ্ছে ঝুঁকি অনুসারে চ্যাপ্টারটা ছিল, এটা আমরা শেষ করে দিয়েছি। এরপর চলো আমরা আরেকটি তোমার যে ম্যাথমেটিক্স চ্যাপ্টার আছে না, সেখানে যাব। কেমন? দেখি তার আগে কে কি কমেন্টস করেছ? রফিকুল বলছো বুঝতে পারছি, ওকে। দেখি বাকিরা কই, বাকিরা তো হাওয়া হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু এটা শেষ। চলো আমরা 3 নম্বরে আমরা কি আরেকটা শিশুর প্রশ্ন প্র্যাকটিস করব, নাকি আমরা এমসিকিউ তে চলে যাবো? দেখি কে কি চায় বলো। এই ছেলেরা কথা বলতে হবে তো নাকি? আমরা কি 3 নম্বর প্রশ্নকে সমাধান করব, পরে এমসিকিউ যাব, নাকি মাঝখানে আমরা এমসিকিউ 20-25 সমাধান করব, তারপরে এসে আমরা ঘুরে এই 3 নম্বর প্রশ্নের সমাধান করবো? বলো কে কি চাচ্ছ, কমেন্টস করো। এই যে আমাদের তুষ্মি চলে আসছে আবার আমাদের মাঝে এতক্ষণ পরে। এমসিকিউ, তুষ্মির কিন্তু এমসিকিউ অনেক পছন্দ না তুষ্মি? এমসিকিউ ভালো লাগে? ওকে। এমসিকিউতে মার্কস, হ্যাঁ এমসিকিউতে মার্কস বেশি না, সিকিউতে মার্কস বেশি। কিন্তু এমসিকিউতে মার্কস পাওয়া সহজ। হ্যাঁ, সিকিউতে কি অনেক অ্যান্সার করতে অনেক সময় লাগে। এমসিকিউ করা যায়, আনতে তাকাইলো, চুরি করে আশেপাশে ডান বাম দিকে তাকাইলো, কি করা যায়, সহজে মার্কসটা তোলা যায়। চলো আমরা এবার এমসিকিউতে যাই আগে। তুষ্মি যদি চাইছে এমসিকিউ, আমরা আগে যাবো কোথায়? আমরা আগে যাবো তাহলে এমসিকিউতে। চলো এমসিকিউতে। তুষ্মি রেসপন্স করতে হবে আগে, হ্যাঁ তোমার তো মেনশন নিয়ে আসছে, রেসপন্স করতে হবে। বলতে দেখো কোন ধরনের উম হ্যাঁ ঠিক আছে, দেখো বলো কোন ধরনের কারবারি প্রতিষ্ঠানে অর্থায়ন জটিল? মানে ব্যবসা প্রতিষ্ঠান যে ভাগ আছে না, এর মধ্যে কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়ন মানে আর্থিক সিন্ডিকেট করা জটিল? দেখি এক মালিকানা হবে, অংশীদারি, কোম্পানি, না সমবায় সমিতি? দেখি কে বলতে পারে। যার উত্তর দিবা অবশ্যই একের ক খ গ এর উত্তর দিবা, 2 এর ক খ উত্তর দিবা। আমি তোমায় 2টা প্রশ্ন একসাথে বলে দিই, একসাথে 2টা প্রশ্ন উত্তর দিবা, কেমন? প্রথম প্রশ্ন ছিল কোন ধরনের কারবারি প্রতিষ্ঠান অর্থায়ন জটিল? এক মালিকানা, অংশীদারি, কোম্পানি, না সমবায় সমিতি? আর 2 নম্বর প্রশ্ন বলছে তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে কি বলা হয়? অর্থায়ন, বাজেট, আর্থিক পরিকল্পনা, না ব্যবসায় অর্থনীতি? দিয়ে কে শুরু করে দিতে পারে? রফিকুল দেখলাম সবার ঘরে কি করে ফেলছে, কমেন্টস করে ফেলছে। চলো দেখি রফিকুল কি বলছে। একের ক, না এই যে আন্দাজে বলছে, রফিকুল পুরো আন্দাজে মারছে। বলছে কারো অর্থায়ন জটিল, অর্থায়ন জটিল কোনটা হবে? এক মানে কি জটিল নাকি? একমাত্র মানে নিজের টাকা নিজেই নিতে পারে, এটা কি কোনো হিসাব কি সহজ না কঠিন বলো, চিন্তা করে দেখো। এই বাকির উত্তর দিতে হবে তো, বাকির উত্তর দিচ্ছ না কেন? বাকির উত্তর দিয়ে দাও। কি হবে বলো? তুষ্মি নক করছে, হ্যাঁ দেখি তুষ্মি শুরু করে দিতে পারে। 2 এর ক, আচ্ছা 2 এর ক ঠিক আছে। তুষ্মি একের কথা হবে সেটা বলো। রফিকুল বলছে একের ক হবে, মানে এক মালিকানা। হ্যাঁ দেখি রফিকুল তো চেঞ্জ করেছে, দেখি কি বলছে। বলছে একের খ, না একের খ রফিকুল হয় না, রফিকুলকে 4টা অপশন দেবা। রফিকুল একের ক হবে না একের খ হবে না, বলো তো কোনটা হবে একের? দেখি কি বলতে পারো, একের কোনটা হবে? বলো রফিকুল কোনটা হবে? হম জারিফ কই, জারিফ? তুষ্মি কমেন্টস করেছে একের ক মাস্ট হবে। কেমনে একের ক মাস্ট হবে আন্দাজে?
শিওরা বলো। দেখো বোকা ছেলে, কোন ধরনের কাজ অর্থায়ন জটিল? অর্থায়ন জটিল কি? অর্থায়নটা জটিল মানে কি? মানে টাকা পয়সা ম্যানেজ করা সহজ না কঠিন? একমাত্র তো মালিকের নিজের। ধর তুই নিজে ব্যবসা করবো, অর্জনটা জটিল। নিজে চাইলে ব্যবসা ম্যাচ করতে পারে, সঠিক করতে কি হবে? সেটা হতে হবে কোম্পানি। কোম্পানি মানে তো বুঝো, বড় বড় কোম্পানি। হ্যাঁ, চাইলে নিজে অর্থায়ন করতে পারে না, বহু হিসাব নিকাশ আছে, শেয়ার মার্কেটে সার্কুলার দিতে হয়, শেয়ার লেনদেন করতে হয়, হ্যাঁ বিও অ্যাকাউন্টস লাগে, সরকারি হিসাব দিতে হয়, বহু জটিল হিসাব আছে। চাইলে তুমি ইচ্ছা মতো টাকা নিতে পারবে না মানুষের পকেট থেকে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানো? মানুষের পকেট থেকে টাকা নেওয়া, তাই না? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা কি স্যার? মানুষের পকেট থেকে টাকা বের করে নেওয়া। কিন্তু এক মাস বসে তুমি নিজের পকেট থেকে, যে নিজের পকেট থেকে টাকা বের করে ব্যবসা করতেছ, এটা তোমার টাকা, তুই ম্যাচ করছো, এটা কঠিন কিছু না। অংশীদারি তো সেমই হয়। সমবায় সমিতি, এনজিওরা এক শ্রেণীর ব্যবসা নিয়ে তারা গঠিত হচ্ছে। সবচেয়ে কঠিন কি? কোম্পানি। যদি কনফিউশন থাকে আমাকে বলো, আমি তোমাদের বই থেকে বের করে দেখাবো উত্তরটা কি আছে। কোম্পানি আছে। আর দুয়ে বলছে তহবিল সংগ্রহ বা ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া কি বলা হয়? বলা হয় অর্থায়ন। এটা তো একদম সহজ ছিল। তোমার যে ফাইন্যান্স ব্যাংকে প্রথম অধ্যায় আছে অর্থায়ন, এই দুটো প্রশ্ন ওখান থেকে এসেছে। আমি জানি তোমরা ম্যাথ করতে যেটা হয়, তোমরা থিওরি গুলো পড়ো না। হ্যাঁ, আজকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আমি থিওরি থেকে নিয়ে এসেছি। সো কি করবা? থাকো, শিখতে পারবা। কে বলতে পারে পরীক্ষা হতে এই প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা পরীক্ষা চলে আসবে? কেমন আসবে বলে দিলাম, দেখো মিলিয়ে নিও, কারণ জানে বাচ্চা এগুলো ভুল করে। দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে? বর্তমানে অর্থায়নকে ব্যবসায় কোন ধরনের প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়? সহায়ক শক্তি, মুখ্য উপাদান, পরোক্ষ চালিকা শক্তি, নাকি মূল চালিকা শক্তি? তো তুমি বলবা উত্তরে কি হবে? আর 4 নম্বর বলছে কোন দশকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে হ্রাস পায়? কি অর্থায়ন হ্রাস পায়? 1960, 1970, 1980 না 1990? বলো সঠিক উত্তর কোনটা হবে? আগে তুমি 3 নাম্বারটা বলবা, আর রফিকুল পরটা বলবা, কেমন? আচ্ছা তুষ্মি, পারো না এটা এমন খারাপ কিছু নাই। পারো নাই, পারবা, না পারা তো কিছু নাই, তাই না? এই যে এখন আমি বলে দিলাম, এখন যদি আমি তোমাকে, আচ্ছা তুষ্মি মন খারাপ করছে না? ওকে দাঁড়াও তুষ্মি, উম চলো এটা আমি মুছে যদি দিই। এইবার তুষ্মি আমাকে বলো তো, একের উত্তর কি হবে? কোন ধরনের কারবারি প্রতিষ্ঠানে অর্থায়ন জটিল? এক মালিকানা, অংশীদারি, কোম্পানি না সমবায় সমিতি? এইবার না পারলে মায়ের হবে। দেখি কি বলছো। এই যে বলছে একের গ, তার মানে কি? কোম্পানি। কই, এই তো এবার তো পেরে গেলা। তার মানে না পারা খারাপ, না পারলে আরো ভালো, এই সঠিকটা জানলা, এখন পারবা। কিন্তু এখন যে ভুল করতা তাহলে খারাপ ছিল, তাহলে পিরাইতাম। তার মানে কি এখন পারতে হবে। ভুল হয়েছে এটা কিছু না, কিন্তু ভুল হওয়ার পর সাথে সঠিকটা বলে দিল, এরপর কিন্তু ভুল হওয়া চলবে না, এরপর সঠিকটাই দেখাতে হবে, কেমন? দেখো তার মানে বর্তমান অর্থায়নকে ব্যবসায় কোন ধরনের পরিষেবা গণ্য করা হয়? মূল চালিকা শক্তি, তাই না? তার মানে কি একদম মূল। যেমন গাড়ি তেল ছাড়া চলে না, তেল কি গাড়ির জন্য অনিবার্য? ঠিক একই ভাবে ব্যবসার জন্য কি অর্থায়ন, টাকা পয়সা কি অনিবার্য। এটা হচ্ছে একদম মূল চালিকা শক্তি। মনে থাকবে, প্রশ্নটা আসতে পারে। দেখো সবগুলা কিন্তু অপশন একদম কাছাকাছি। সহায়ক শক্তি, মুখ্য উপাদান, পরোক্ষ চালিকা শক্তি, মূল চালিকা শক্তি খুব কাছাকাছি। কিন্তু সঠিক উত্তর কি হবে? মূল চালিকা শক্তি। এই অর্থায়নকে ব্যবসায় কি ধরা হয়? মূল চালিকা শক্তির প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়। এরপর বলছে কোন দশকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে হ্রাস পাইছিল? কত? এটা হবে 1980। তোমাদের পরীক্ষায় এই সালজনিত কি বলছি, এই সালজনিত এমসিকিউ থাকবেই থাকবেই থাকবেই, নো ডাউট থাকবে, বলে দিলাম। তার পরীক্ষায় এই ধরনের সাল দেওয়া প্রশ্ন তো একটা থাকেই। আর তোমরা তো সাল মুখস্থ চাও না, বাংলাতেও চাও না, ওই যে জন্ম তারিখ থাকে না, মৃত্যু তারিখ, হ্যাঁ কবির বয়স ছিল কত, এইগুলা যেমন তোমরা জানতে চাও না, পড়তে চাও না, ভালো লাগে না, মুখস্থ কারোই ভালো লাগে না, আমারও ভালো লাগতো। তারিখগুলো দেখলেই আমার পায়ের রক্ত মাথা হয়ে যেত, মাথাটা পুরো নষ্ট হয়ে যেত, আমি এগুলো বাদ দিতাম। কিন্তু তোমরা কিন্তু এটা করো না, হ্যাঁ, কারণ আমার এই সময় কিন্তু আমাকে বোঝানোর মতো কিছু ছিল না, তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি আছি। তার মানে এই সালজনিত যে বিষয়গুলো আছে, এগুলো কি করতে হবে? মাথার মধ্যে সুন্দর করে ঢুকে ফেলতে হবে। পরীক্ষায় একটা প্রশ্ন, 30 মার্কের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই সাল দিয়ে থাকে। সত্তর হবে 1980। সালগুলো কষ্ট করে, জানি মনে হয় কষ্ট, খাতা আলাদা করে নোট করে লিখে রাখবা, তাই দেখবা মনে রাখতে সুবিধা হবে। আসো এরপর কি,
5 নম্বরে বলেছে 1990 দশকে অর্থায়নে কি ধরনের পরিবর্তন সূচিত হয়। তার মানে 1990 সালে কি ছিল, একটা চেঞ্জ ছিল, একটা পরিবর্তন হয়েছে। কি ধরনের পরিবর্তন হয়েছে দেখি তো। ক নম্বর অপশনে বলা আছে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ, সনাতন পদ্ধতি পরিবর্তন, আধুনিক অর্থনের যাত্রা শুরু, না কম্পিউটার অধ্যায় শুরু। সেটি উত্তর কোনটা হবে? হ্যাঁ। আর 6 নম্বর প্রশ্ন বলছে অর্থায়ন কি নিয়ে কাজ করে। মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগ ব্যবস্থাপনা, তহবিল ব্যবস্থাপনা, না উৎপাদন ব্যবস্থাপনা। তার মানে অর্থায়ন কি নিয়ে কাজ করে? মূল ব্যবস্থাপনা কাজ করে, বিনিয়োগ ব্যবস্থাপনা কাজ করে, না তহবিল ব্যবস্থাপনা, না উৎপাদন ব্যবস্থাপনা। দেখি তুষ্মি অলরেডি অনেকগুলো কমেন্টস করে ফেলছে। দেখি ওকে, 4 গ ঠিক ছিল। চলো তুষ্মি তুমি 5 আর 6 উত্তর দিবা। 5 আর 6 কি হবে দেখি, বলো। কই কমেন্টস তো পড়ছি না, কমেন্টসটা তো করতে হবে। কমেন্টসটা করো। হ্যাঁ, রফিকুল কমেন্টসটা করেছে, দেখি রফিকুল কমেন্টসটা পড়ি। বলছে 5 এর গ 6 এর ক। কেমন? চলো রফিকুল আমরা একটু দেখে নেই। 5 এর গ, না কাছাকাছি যেতে পারছো কিন্তু হয় নাই। আর 6 কি বলছো দেখি তো। বলছো 6 এর ক, না 6 এর ক তো হবে না। অর্থায়ন কি শুধু মূলধন নিয়ে কাজ করে না? অর্থায়ন মূলধন নিয়ে কাজ করে, অর্থায়ন কাজ করে তহবিল ব্যবস্থাপনা নিয়ে, তাই না? খেয়াল করো কি নিয়ে? তহবিল ব্যবস্থাপনা। এই তহবিল ব্যবস্থাপনার মধ্যে অনেক অনেক কিছু আছে, এর মধ্যে মূলধনও আছে। বুঝে নাই, তাই তো? আবার লেটস ডিসকাস, শুরু করি। খেয়াল করো, টাকা পয়সা যা আছে না সব নিয়েই। যেমন তোমাকে বললাম 100 টাকা ধার দেবো, হ্যাঁ, টাকা ধার বা টাকা রাখানে কি তুমি আমি কাজ করি। কিন্তু ব্যাংক বলতে কি বোঝে জানো? ব্যাংক ওই টাকা লেনদেন ধার নেওয়া বোঝায়, আবার কি অনেক রকম সুযোগ সুবিধা বোঝায়, মানে অনেক বিস্তৃত ব্রড চিন্তা ভাবনা, তাই না? একই ভাবে অর্থনীতি কি করে? অর্থনীতি শুধু মূলধনে কাজ করে না, তহবিলের মধ্যে একটা পার্টি আছে কি মূলধন ব্যবস্থাপনা। তার মানে অর্থনীতি কি না কাজ করে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা কাজ করে। আর তহবিল ব্যবস্থার মধ্যে কি আছে? আছে মূলধন, আছে বিনিয়োগ, আছে উৎপাদন ব্যবস্থাপনা। তার মানে এই যে তিনটা আছে না, দেখো, মূলধন ব্যবস্থাপনা, আছে বিনিয়োগ ব্যবস্থাপনা, আছে উৎপাদন ব্যবস্থাপনা, এই তিনটাই কই আছে স্যার? এই তিনটাই আছে আবার এই তহবিল ব্যবস্থাপনার মধ্যে। তার মানে সেটা করতে কি হবে? অর্থায়ন তহবিল ব্যবস্থাপনায় কাজ করে। ঠিক দিয়ে দিলাম। খেয়াল করবা, আমি জানি এই এমসিকিউ গুলো কনফিউশন, তোমরা যা পারছো না মন খারাপ কিচ্ছু করবে না, কারণ এগুলো সবচেয়ে কঠিন এমসিকিউ। কারণ এগুলো পরীক্ষা আসার সময় সবচেয়ে বেশি। আসলে আমরা হিসাব বিজ্ঞান ফাইন্যান্সে এত বড় ম্যাথ করি যে আমরা এই কনসেপচুয়াল থিওরিক্যাল প্রশ্নই না ভুলে যাই। চিন্তার কিছু নেই। চলো, তার মানে মনে রাখবা, এই যে তুষ্মি কিন্তু প্রথমে বলছিল পায় না, মনে খারাপ হয়ে গেছিল, আমি কিন্তু আবার তা ধরছি যখন কিন্তু সে পারছে। রফিকুল, আমি যে এরপর তোমাকে 6 নাম্বারটা ধরি, যদি না পারো মায়ের হবে কিন্তু, হ্যাঁ? এরপর ধরে কিন্তু পারতে হবে। তার মানে অর্থনীতি নিয়ে কাজ করে, অর্থনীতি কাজ করে তহবিল ব্যবস্থাপনা নিয়ে। আর 5 নম্বরে 1990 দশকে অর্থনীতি কি ধরনের পরিবর্তন সূচিত হয়? কম্পিউটার অধ্যায় শুরু। তার মানে এর আগে সবাই যে যে হাতে কলমে করতো, লিখে রাখতাম, লিখলে করতো, লিখলে করতো, কিন্তু 90 দশকে কি হয়েছে? সব কম্পিউটারাইজ করা শুরু হয়ে গেছে। এখন দেখবা এই যে আমাদের আধুনিক ফাইন্যান্স টাইন্যান্স যত কাজ আছে, কোনো কিছু হাতে কলমে হয় না, সব কিছু হয় কম্পিউটার হয়। 1990 দশকে এই যে অর্থনৈতিক জাহাজ ছিল একটা ব্যাপক পরিবর্তন। কিসের পরিবর্তন হয়? সব হাতে কলম থেকে এই যে সনাতন পদ্ধতি পার হইয়া চলে আসছে কিসে? কম্পিউটার অধ্যায়, নতুন যাত্রা শুরু হয়ে গিয়েছে। মন থাকবে? চলো তাহলে আমার পরের প্রশ্ন চলে যাই। 7 কি বলছে দেখি তো। বলছে কোম্পানি তার প্রয়োজনীয় তহবিল কিভাবে সংগ্রহ করে? রাইট? মুনাফা অর্জন করে, শেয়ার ক্রয় করে, শেয়ার বিক্রয় করে, নাকি ঋণ গ্রহণ করে? একটা কোম্পানি তার যখন টাকার প্রয়োজন হয় তখন সে টাকাটা কিভাবে সংগ্রহ করে? মুনাফা অর্জন, শেয়ার ক্রয়, শেয়ার বিক্রয়, না ঋণ গ্রহণ? জানতে হবে কিন্তু, হ্যাঁ? বলবা সঠিক সাথে উত্তর কি হবে। আর 8 নম্বরে বলেছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রবণতা শুরু হয় কত সালে? মানে সবগুলো কোম্পানি কি নিজের সাথে একসাথে কইরা একটা মার্কেটে স্ট্র্যাটেজি বানাইছে, কৌশল বানিয়ে এগিয়ে গেছে। সেটা কত? 1930, 1940, 1960, না 1990? আগেই বলছিলাম এই সাল জনিত থেকে পরীক্ষায় এক টাইমস এক মার্কস অবশ্যই আসে।
তোমরা যেটা করো এমসিকিউতে সাল দেখলে ভয় পাও, বাদ দিয়ে চলে যাও, হ্যাঁ, যে বন্ধুরা দেখে মেরে দেবো, হ্যাঁ, আনসার মেরে দেবো, এটা করা যাবে না। তোমরা যেটা করবা, পরীক্ষায় খুব বেশি বোর্ডে তোমার বোর্ড বইতে সাল নাই, হাতে কোনো হাতে 15 থেকে 20 সালের কথা পুরো বইতে তোমার সিলেবাসে বলা আছে, খাতা এক পাশে হাত এক পাশে লিখে ফেলবা। আর যদি কষ্ট হয় আমাকে বলবা, আমি আলাদা একদিন লিখে দিব, একটা ক্লাসে রাখবো তোমাদের সাল নিয়ে, মনে রাখতে সুবিধা হবে। এখন বলো 77 কত হবে, 78 কত হবে বলো দেখি। তুমি অনেকগুলো কমেন্টস করছি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি 5-6 বলছে, দেখি 7-8 কি বলতে পারো। চলো আমি একটু চা খাই সাথে সাথে, হ্যাঁ। কই কমার্স কই দেখি, তুমি কি কমার্স করেছে? তুমি বলছে 7-এর গ আর 8-এর ক। আচ্ছা দেখি এখন বলে দেবো কোনটা সঠিক উত্তর, দেখি। 7-এর গ আর 8-এর কত বলছো? 8-এর ক একটা হয়েছে, 7-এর গটা হয়েছে, রাইট। তার মানে কোম্পানি যখন টাকার প্রয়োজন হয় তখন সে কি করে, তখন সে শেয়ার বিক্রয় করে, শেয়ার বিক্রয় করে সে টাকাটা অর্থায়ন করে ফেলে। আর 8-এর ক হবে না তো, 8-এর কত হবে? 8-এর হবে খ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর খ। তার মানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো, সকল সকল কোম্পানিগুলো কি করছে? একত্রীকরণ করছে। এই প্রবণতা, এই টেনশন, এই ইন্টেনশন, এই চিন্তা, মানে দুষ্টু বুদ্ধি কত সালে শুরু হয়েছিল? 1940 সালে। 23 সাল হবে না, 60 সাল হবে না, 90 সাল হবে না, হবে কত? 1940। ক্লিয়ার? চলো তারপর আমরা চলে যাই পরে এমসিকিউ হতে। দেখো এই যে সাল, ইচ্ছাকৃত সাল রাখছি, কারণ আমি জানি স্বাভাবিক প্রশ্ন তোমাদের ভুল হবে না, সালেই ভুল হবে। পরীক্ষার প্রশ্ন দেয়া পয়সা স্যারের বিরোধ করে চালায় দেখো, স্যার বলেছিল সাল থেকে প্রশ্ন আসবে, ভুল করবা, করছো কিনা বইলো, আমাকে কমেন্টে জানাবে একদিন। দেখো বলছে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে? 1950, 1960, 1970 না 1990? প্রশ্ন। আর 10 নম্বর বলেছে যুক্তরাষ্ট্রে কোন দশকে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চরম মন্দা? তার মানে যে বর্তমান দেখো না, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান ভালো যাচ্ছে না, এই নানা রকম ঝামেলা, দেশের আর্থিক অবস্থা, আইন শৃঙ্খলা খারাপ, রাজনৈতিক অবস্থা খারাপ, ব্যবসাদের অবস্থা খুবই সর্বনাশ, হ্যাঁ। তাহলে যুক্তরাষ্ট্রে সেটা কত সালে শুরু হয়েছিল? 1930, 1940, 1950 না 1960? বলো দেখি, সাল আর সাল, হ্যাঁ, এই দুটাই সাল আর সাল, নাই তো তেমন একটা। দেখি কে সঠিক দিতে পারে, বলো। হ্যাঁ তুমি, তোমার 7 নাম্বারটা হয়েছিল, এবার 9-10 তুমি দাও। আর রফিকুল কই, আমাদের রফিকুল, তারপর কাজী জারিফ, কোথায় তোমরা? আচ্ছা, যারা এখনো বলতে পারছো না, চলো আমি বলে দিই, কেমন? বলে দেবো, চলো বলে দিই। তার মানে আধুনিক অর্থনীতি শুরু হয় কত? এই 1960 দশকে। এই যে 1960, 1960 মানে কি? দেখি তুষ্মি এখন কমেন্টস করছে না, রফিকুল কমেন্টস করেছে। রফিকুল বলছে 9-এর খ, গুড, রফিকুল রাইট, রফিকুলটা হয়েছে। তুমি কি +1, রফিকুল কিন্তু এক পেয়ে গেছে। তারপর 1960 সালে কি হয়েছিল? আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়েছিল 1960 দশকে। আর যুক্তরাষ্ট্রে কোন দশকে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে চরম মন্দা শুরু হয়? সেটা হবে স্যার 1930। 1930 সালে যুক্তরাষ্ট্র বলতে বোঝায় ইউএসএ, খেয়াল করবা, যুক্তরাষ্ট্র বলতে বোঝায় ইউএসএ, আর যুক্তরাজ্য বলতে বোঝায় কিন্তু ইউকে, ইউনাইটেড কিংডম, আর ইউএসএ বলতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। নামগুলো খেয়াল করো, পরীক্ষা তুমি এটা ভুল করে বসো। চলো এরপরে প্রশ্ন আমাদের কি বলেছে। দেখছো বলছো সাল কিন্তু শেষ, তোমার বইতে এগুলো সাল ছিল, মানে রাখলেই পেয়ে যেতে। এখন আমরা বলেছে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থা? রাসায়নিক, হ্যাঁ, কেমিক্যাল, এই যে শিল্প প্রতিষ্ঠানগুলো কার অধীনে? পিসিআইসি, এডিপি, আইডিবি, পিএসসিআইসি? খেয়াল করেছ? আর 12 প্রশ্ন ছিল
কোন ধরনের অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা যায়? বাণিজ্য ঘাটতি মানে শর্ট, ব্যালেন্স হয় না, ডিসব্যালেন্স। সরকারিতে, পারিবারিক, ব্যবসায় না আন্তর্জাতিক? তাহলে আমাকে একজন করে আগে রফিকুল বলো তো 11 প্রশ্ন কি হবে, বা তুষ্মি বলো। যাই তখন হাওয়ায় গেছে, নেটওয়ার্ক সমস্যা মনে হয়। রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানে গুলো কোন সংস্থার অধীনে? বিসিআইসি, এডিপি, আইডিপি না বিএসসিআইসি? আর কোন ধরনের অর্থায়নে বাণিজ্য ঘাটতি দেখা যায়? সরকারি, পারিবারিক, ব্যবসা না আন্তর্জাতিক? এই ধরনের একদম সহজ প্রশ্ন ছিল। দেখে কে বলতে পারে? কমেন্টস করো, কমেন্টস, শুধু কমেন্টস হবে, কমেন্টস আর কমেন্টস। তুষ্মি কিন্তু কমেন্টস করে ফেলেছে, রাইট? তুষ্মি কমেন্টস মধ্যে পড়ি। আচ্ছা, তুষ্মি ব্যস্ত, তুষ্মি কিনে আজকে তো ব্যস্ত। তোমার পাশে কোনো গেস্ট এসেছে, কোনো অতিথি আসছে, এমন কিছু নাকি তুমি মনে কোনো কাজে ব্যস্ত? জানাবা, কমেন্টস করতে হবে কিন্তু। আচ্ছা, আমরা কি 5 মিনিট ব্রেক রাখবো? সাকি একটু চাটা খেতে পারে? আমরা কি 5 মিনিট পর শুরু করি, কেমন? নাকি চা খাওয়াতে দেবা না? কোনটা স্যারকে বলো। চলো তোমরাও চা খাও, আমি একটু চা খাই, আমরা 5 মিনিট ব্রেক নেই। বাজে 9:25, 9:30 আমরা শুরু করবো, হ্যাঁ? তার আগে আমি উত্তরটা বলে দিব। ওকে, চলো উত্তরটা আমি বলেই দিই। দেখি কে কি কমেন্টস করছো আবার। চলো উত্তরটা বলে দেই, তারপর আমরা 4 ব্রেক নেবো। হ্যাঁ, রফিকুল কি কমেন্টস করে দেখি। রফিকুল বলছে 12 গ। 12 গ না, 11 খ। এই যে রফিকুল আন্দাজে বলতেছে এগুলা, তাই না? যে ঝড়ে যদি বক মরে, ফকিরের কেরামতি পারবে, আন্দাজে বললে হলো না। রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান, রাসায়নিক মানে কি? বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইনকর্পোরেশন। এই পণ্যগুলো মনে রাখবে। এটি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কমিশন, পণ্যগুলো জানবা, হ্যাঁ? তার মানে রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থা নেই? বাংলাদেশ কেমিক্যাল ইনকর্পোরেশন, তাই না? তার মানে যত কেমিক্যাল আছে এগুলো সব কার অধীনে? কেমিক্যাল, কেমিস্ট্রি, এগুলো সব কি বিসিআইসি এর অধীনে। আর কোন ধরনের অর্থনীতি বাণিজ্য খাতে দেখা যায়? শুধুমাত্র আন্তর্জাতিক অর্থনীতি। আন্তর্জাতিক অর্থনীতি কি হয়? এই বলে না, আমদানি আর রপ্তানি, কয় তাই তো? আমদানি আর কি রপ্তানি। যদি আমদানির চেয়ে বা রপ্তানির চেয়ে আমদানি বেশি হয়ে যায়, তাহলে একটা ঘাটতি দেখা যায় না? এই ঘাটতি হয় কোথায়? এটা কেবল আন্তর্জাতিক অর্থায়ন সম্ভব। সরকারি, পারিবারিক, ব্যবসা অর্থায়ন তো আসলে তোমার এই ঘাটতি হয় না। মানে এরা কেউ তো তোমার আন্তর্জাতিক পরিসরে ইম্পোর্ট এক্সপোর্ট বা আমদানি রপ্তানি করতে পারে না। তার মানে শুধুমাত্র আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে কি দেখা যায়? ঘাটতি দেখা যায়। সঠিক উত্তর হবে স্যার 4, আন্তর্জাতিক। চলো আমরা 5টা মিনিট একটু 4 ভিডিও দিই, কেমন? তারপর আমরা শুরু করব আবার আমাদের এমসিকিউ। বেশি না, 5 মিনিটস বিরতি। লিখে দেব টি ব্রেক। চলো লিখে দিতেই, লিখে দেব কি? টি ব্রেক ফর 5 minutes. Let's go. এই যে স্যার লিখে দিছে টি ব্রেক কতক্ষণ? 5 মিনিটের জন্য। লেটস গো। বেশি না, এই যে এখন বাইজে গেছে কত? 28। আমার ঠিক 35-এ শুরু করে দেব। কেউ আবার ভাইয়া যাও না, সবাই থাকো। আসতেছি, স্যার আসতেছে। যে 5 মিনিটের মধ্যে, এখন 1 মিনিট বাকি, বাট স্যার কিন্তু 5 মিনিট আগে চলে এসেছে, তাই তো? দেখি তোমরা, এই রফিকুল, জারিফ, তুষ্মি, তোমরা এই ব্রেকে কি করলা বলো তো? তোমরা কি চাটা কিছু খেয়েছো না খাওনি? বলো, রেসপন্স করো। স্যার জিজ্ঞেস করছে, রেসপন্স করো। চলো আমরা শুরু করে দেই। কি? টি ব্রেক ইজ ওভার, তাই না?
4 বিরতি শেষ। লেটস go to class. The class is back. Right? চলো দেখো 13-14 প্রশ্ন কি বলেছে। বলছে কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে। তার মানে কি আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে, আয় কম হয়। সেটা কি পারিবারিক, সরকারি, আন্তর্জাতিক না অব্যবসায়ী? বলতো কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে। আর 14 নম্বর বলেছে ট্রেজারি বিল কোন অর্থায়নের উৎস। এটা কি পারিবারিক না ব্যবসায়িক না সরকারি না অব্যবসায়ী প্রতিষ্ঠানের? তুষ্মি দা বিজেস্ট কার, ব্যস্ত মানুষ আজকে, তুষ্মি অনেক ব্যস্ত। হ্যাঁ দেখি রফিকুল উত্তর দাও, রফিকুল উত্তর দাও। তুষ্মি কই? এই যে বাচ্চাদের রেসপন্স করছে না, খুবই দুঃখজনক, খুবই খুবই দুঃখজনক। কেমন? চলো কি আর করা যাক, আমি বলে দিচ্ছি, তোমরা বলছো না। তার মানে কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় সেটা কি? সেটা হচ্ছে সরকারি। কারণ কি একমাত্র সরকারি আছে কি করে, আগে সরকার সে ব্যয় হিসাব করে, ব্যয় হিসাব করার পরে দেখে তার যে ব্যয় সেই তো সে কি করে আয়, আয় বলতে কি ট্যাক্স সংগ্রহ করে। তার মানে একমাত্র সরকারি আছে, যেহেতু সে আগে ব্যয়টা আগে খরচ করে ফেলে পরে সে আয় করে, তার মানে তার ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে সঠিক উত্তর হবে কি একমাত্র সরকারি অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে। চলো পরে যেটা আছে 14 নম্বর বলেছে ট্রেজারি বিল কোন ধরনের অর্থায়নের উৎস। নিঃসন্দেহে কি সরকারি। কেন সরকারি? ওই যে বলেছিলাম ট্রেজারি বিল কি এরকম ঝুঁকি নেই, ঝুঁকি মুক্ত, সরকারের উৎস, এর মাধ্যমে সরকার অর্থ সংগ্রহ করে ফেলে। তার মানে সঠিক উত্তর হবে স্যার সরকারি। চলো দেখি এরপরে 15 কি বলেছে। 15তে বলেছে যুক্তরাষ্ট্রকে কিসের জন্মভূমি বলা হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিক দিয়ে রাখলাম 30টা, এটা পরীক্ষা আসতে পারে অনেক বেশি। যুক্তরাষ্ট্রকে কিসের জন্মভূমি বলা হয়? অর্থনীতির, ব্যবসায়ের, অর্থায়নের না বিপণনের? যুক্তরাষ্ট্রকে আসলে এই 4টার মধ্যে কোনটা জন্মভূমি বলা হয়? আর 16 নাম্বার বলেছে কি WTO এর পুনরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অফিস, ওয়ার্ল্ড ট্রেড টিচিং অফিস, ওয়ার্ল্ড টেলিকম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই দুইটা বাবা 15, 16 স্টার মার্ক 3 করে 6 দিয়ে রাখছে। হ্যাঁ এই 3টা প্রশ্ন, 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখি তো আমাদের রফিকুল কি কমেন্টস করেছে। আচ্ছা রফিকুল এর অর্ধেক কম পড়ছে, ঠিক আছে রফিকুল কম পড়ছে তো কি হয়েছে, এখন তো তোমরা পারবা তাই না, এখন তো স্যার চলে এসেছে। এই যে তুমি ধরো এর অর্ধেক কিছুই পড়ি নাই, তাহলে এই স্যার যে আজকে 30 প্রশ্ন সমাধান করে দিচ্ছে না, এই যে আজকে এখন পর্যন্ত শর্ট এমসিকিউর মধ্যে আমরা আছি, তুমি শর্ট এমসিকিউ ফোকাস করো, হ্যাঁ একটু খেয়াল করো, তারপরে সেখান থেকে না 4-5 প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা, তখন তুমি পেয়ে যাবা। কিন্তু একটু কষ্ট করে, আর বেশি নেবো না, তোমাদের কষ্ট যে বুঝতে পারছি। আর 10টা মিনিট সময়, কয় মিনিট সময় নেবো? আর 10টা মিনিট সময় নেবো, আমার সাথে থাকো, দেখো 40টা এমসিকিউর মধ্যে পরীক্ষা আমি প্রমিস, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি ওয়ারেন্টি দিচ্ছি, আমি মানি ব্যাক ওয়ারেন্টি দিচ্ছি যে 5টা প্রশ্ন তুমি পরীক্ষা কমন পেয়ে যাবা হুবহু। তার মানে দেখো যুক্তরাষ্ট্র কি বলা হয়? যুক্তরাষ্ট্রকে বলা হয় অর্থায়নের চরণভূমি, তাই না? কারণ যুক্তরাষ্ট্র শুধু টাকা আর টাকা, দেখো না সবার স্বপ্ন দেশ কি আমেরিকা, সবার সামনে কোথায় যেতে চায়? শুধু আমেরিকা, আমেরিকা যেতে চায়। তার মানে যুক্তরাষ্ট্র কেন যেতে চায়? কারণ সে টাকা বেশি, টাকা মানে অর্থায়ন বেশি, যুক্তরাষ্ট্রকে বলা হয় অর্থায়নের চরণভূমি। এরপর WTO এর পুনরূপ কি? এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরীক্ষায় বললাম না সাল থেকে একটা প্রশ্ন আসে তো আসেই, এবং আরেকটি প্রশ্ন আসে হচ্ছে কি এই পুনরূপ থেকে। WTO পুনরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মাথায় রেখো। চলো এরপরে কি বলছে, 17 প্রশ্ন বলছে বাণিজ্য ঘাটতি পূরণে নিচের কোনটি ভূমিকা রাখে? বাণিজ্য ঘাটতি, আমদানি, রপ্তানি, রেমিটেন্স না বিনিয়োগ? আগে বুঝতে হবে বাণিজ্য ঘাটতি জিনিসটা কি, রাইট? বলছিলাম একটা দেশ, যেমন আমাদের বাংলাদেশ কি সংসম্পন্ন দেশ না, আমাদের তো অনেক কিছু বিদেশ থেকে কিনে আনতে হয়। আবার একই সাথে দেখবা তো হ্যাঁ আমেরিকার কথা বলি, আমেরিকাও কি অনেক সংসম্পন্ন দেশ? নিশ্চয় না, তাদেরও কি অনেক কিছু কিন্তু কিনে আনতে হয়। যেমন তোমরা জানলে অবাক হবা, বাংলাদেশে যে আমাদের শার্ট, যে শার্ট দেখো, শার্ট পরছি আমি শার্টটা পরছি, যে প্যান্ট পরে তোমরা যে জামা পরে থাকো, এর ব্যাপক একটা অংশ কোথায় যায় জানো?
আমেরিকাতে রপ্তানি হয়। আমেরিকা ওদের নিজ দেশে জামা কাপড় বানায় না, খুব কম, অনেক দামি পড়ে যায়। এই জন্য কি করে, বাংলাদেশ থেকে প্রতি বছর কোটি 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 জামা কাপড় ওরা বানিয়ে নিয়ে দেশের মানুষের জন্য। ওরা পড়াশোনা, ওরা এগুলো পড়ে, ওরা পরে ক্লাস করে, ওরা পরে ঘুরতে যায়, ওরা এগুলো পরে চলাফেরা করে। তারপরে বাংলাদেশ থেকে আমেরিকা কি কিনে, কিনে হচ্ছে তোমার জামা কাপড়, তৈরি পোশাক, এটা হচ্ছে রপ্তানি। এবার বাংলাদেশে কিন্তু আমেরিকা অনেক কিছু কিনে, জানো, অনেক খনিজ পদার্থ কিনে, অনেক প্রযুক্তি কিনে। যেমন বাংলাদেশ কি পাশের দেশ ভারত অনেক সময় চাল কিনে আনে, পেঁয়াজ কিনে, মশলা কিনে, হ্যাঁ, অনেক ওষুধ কিনে নিয়ে আসে। তার মানে দেখছো, আর এই যে আমদানি হচ্ছে রপ্তানি হচ্ছে, এর মধ্যে ঘাটতি হয়, ব্যালেন্স হচ্ছে না। লাইক বাংলাদেশ ধরো তোমার 200 টাকা কি করে আমদানি করে, 200 টাকার পণ্য, হ্যাঁ, অপরদিকে সে রপ্তানি করছে 120 টাকা, তাই না? তাহলে দেখো তো, সে আমদানি বেশি করছে, রপ্তানি কম করছে, তাহলে ব্যালেন্স করছে না। 80 টাকা কি আছে, একটা শর্ট আছে। এই শর্টটা ঘাটতি পূরণের ভূমিকা রাখা হচ্ছে কি, রেমিটেন্স। দেখবা বাংলাদেশে কি অনেক লোক বিদেশ থাকে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, হ্যাঁ, কাতার, দুবাই, সৌদি এবং ইউরোপে কিছু লোক আছে, এরা যে প্রতি বছর পরিবারের জন্য রেমিটেন্স পাঠায়, ডলার পাঠায়, এটা হচ্ছে রেমিটেন্স। আর এই যে 80 টাকা আছে না, শর্ট ছিল, এই শর্টটাই পূরণ করতে হেল্প করে কে, রেমিটেন্স। প্রকৃতপক্ষে দেশটা চালাচ্ছে কিন্তু এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। চলো 18 প্রশ্নটা বলি, বলছে কি, মেয়র, মানে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র খাস জমিতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা, কি প্রতিষ্ঠা করছে, মাদ্রাসা, হ্যাঁ, বিভিন্ন অনুদান থেকে অর্থের সংস্থান করে মেয়র মহোদয় প্রতিষ্ঠিত মাদ্রাসাটি কোন ধরনের প্রতিষ্ঠান? এই যে একটা যে মাদ্রাসা সে করেছে, এটা কি তার পারিবারিক মানে ব্যক্তিগত প্রতিষ্ঠান? না। এটা কি যৌথ হবে? না। এটা কি অব্যবসায়ী নাকি অংশীদারি ব্যবস্থাপনা? এটা হবে স্যার অব্যবসায়ী। কারণ এর উদ্দেশ্য কি, মুনাফার জন্য না, এর উদ্দেশ্য সমাজে মানুষ যেন মাদ্রাসায় বিনামূল্যে পড়াশোনা করতে পারে, নৈতিক ধর্মীয় শিক্ষা শিখতে পারে, দিনে আলো আলোকিত হতে পারে। এর জন্যই কিন্তু মেয়র সাহেব খাস জমিতে মাদ্রাসা করেছে অনুদানের টাকায়। এর উদ্দেশ্য মুনাফা অর্জন না। তার মানে এটা কি, পারিবারিকও না, যৌথ না, অংশীদারি ব্যবস্থাপনা। সঠিক উত্তর হবে কি স্যার? সঠিক উত্তর হবে অব্যবসায়ী। চলো এরপর আমরা যদি দেখে নেই 19 নম্বরে কি বলেছে, বলেছে বাংলাদেশ থেকে পাট, খেয়াল করো, পাট ও পাটজাত দ্রব্য এবং এই যে কথাটা তৈরি পোশাক রপ্তানি করে কোন ধরনের অর্থায়ন? কি হবে এটা? এটা কি সরকারি, না পারিবারিক, না আন্তর্জাতিক, না ব্যবসায়িক? আমি বলেছিলাম এই যে আমদানি আর রপ্তানি, দুটো টার্মস খুবই গুরুত্বপূর্ণ, লিখে দেই। আমদানি, আরেকটা কি, আরেকটা হচ্ছে রপ্তানি। এটাকে আবার ইংলিশে লিখে দেয়, যাও তোমরা যাবো ভুলে যাও। ইংলিশে বলো ইম্পোর্ট, IMPORT, ইম্পোর্ট। আর রপ্তানি বলা হয় স্যার এক্সপোর্ট। খেয়াল করো, এই আমদানি রপ্তানি বাংলা বলি ইম্পোর্ট আর এক্সপোর্ট। এই শব্দগুলো সরাসরি যদি কি জানো, আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত, আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত। ইংলিশে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড মানে কি, আন্তর্জাতিক বাণিজ্য। খেয়াল করবা পরীক্ষায় যেখানেই আমদানি বা রপ্তানির জন্য এই শব্দটা যেখানেই পাবা, চোখ বন্ধ দাগাই দিবা কি, চোখ বন্ধ দাগাই দিবা আন্তর্জাতিক বাণিজ্য। তাই দেখো তো, এই যে পাট ও পাটজাত দ্রব্য যে রপ্তানি হচ্ছে বিদেশে, কি হচ্ছে, রপ্তানি। এই যে আমদানি রপ্তানি আছে কিনা, যেহেতু আছে, তার মানে চোখ বন্ধ কি হবে, এটা হবে আন্তর্জাতিক অর্থায়ন। ক্লিয়ার? এবার আসো 20 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সরকারের ব্যয়ের খাত কোনটি? মানে সরকার যে খরচগুলো করে, কোথায় কোথায় খরচ করে? আয়কর, প্রাইস বন্ড, ট্যাক্স, না প্রতিরক্ষা? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে প্রতিরক্ষা। কারণ এই আয়কর, প্রাইস বন্ড, এই তিনটা কি, এই তিনটা সরকারি স্যার আয়, এগুলো কিন্তু ব্যয় না। শুধুমাত্র ব্যয় কোনটা, এই প্রতিরক্ষাই হচ্ছে কি একমাত্র। বা এই যে দেখো আর্মিদের পিছে প্রতি মাসে কত টাকা বেতন দিতে হচ্ছে না, আবার খাবার দাবার, তাদের আবাসন ব্যবস্থা, এগুলো কেমন দিচ্ছে সরকার? দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে। এদেরকে বলা হয় প্রতিরক্ষা বাহিনী, তাই না? তার মানে সরকারের ব্যয়ের খাত, অন্যতম ব্যয়ের খাত হচ্ছে প্রতিরক্ষা, এবং দেশের বিশাল একটা অংশ কিন্তু প্রতিরক্ষা ব্যয় প্রতি বছর খরচ হয়ে যায়। চলো এইবার যেমন 21 নম্বর দেখি, বলছে সরকারের ঋণ গ্রহণের উৎস কোনটি? মানে সরকার তো যেমন আমার যদি টাকা লাগে আমি আমার বন্ধুকে ফোন দেই, আমার বেস্ট ফ্রেন্ডকে, বেস্ট বাড়ি, হ্যাঁ, আমার আছে মুস্তাফিজুর রহমান সাব্বির, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, মোহাম্মদ সুমন আলী আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমার যে টাকা পয়সা প্রয়োজন হয়, আমি সবার আগে আমার দুই বন্ধুকে ফোন দেই,
তারা আমাকে কখন নিয়ে আসবো না, তারা আমার টাকা পয়সা ধার দিয়ে দেয় যদি থাকে আর কি। তার মানে তাহলে যে আমাদের যেমন ধার দেওয়ার প্রয়োজন আমাদের বন্ধুকে ফোন দিই, তুষ্মি বা রফিকও যেমন টাকা পয়সা তাহলে প্রয়োজন হলে বন্ধুকে ফোন দেয় বা আমার কাছে ধার নেয়, তাহলে এই যে সরকারও যদি ঋণের টাকা প্রয়োজন হয়, সরকার টাকা লাগে না? টাকা লাগে। তোমার আমার যদি যেমন টাকা লাগে, সরকারও কিন্তু দেশ চালাইতে বা সরকার নিয়ে চলতে টাকা পয়সার প্রয়োজন হয়। তার মানে এই সরকার যে ঋণ গ্রহণটা করবে এর উৎস কোনটা, কোথা থেকে সে টাকা নেয়? এডিপি, আইসিপি, পিপিপি, বিসিআইসি, এই চারটার পূর্ণ কিন্তু জেনে নিতে হবে। পরীক্ষায় বলছিলাম তোমাদের যে সাল ভিত্তিক যে এমসিকিউ আছে কিন্তু প্রশ্ন আসে সময় অনেক বেশি। একইভাবে এই যে পূর্ণরূপ, এডিপি মানে কি, আইসিবি মানে কি, পিপিপি মানে কি, বিসিআইসি মানে কি, এখন তো পরীক্ষায় প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি, একটা প্রশ্ন পরীক্ষা থাকে। মনে রাখবে এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, লিখে দিচ্ছি দাও, তোমরা তো এগুলো মনে রাখতে পারো না, লিখে দিই। এডিবি মানে কি, এশিয়ান ডেভেলপমেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। কেমন, খেয়াল করো। তার মানে এই সরকার যদি ঋণ গ্রহণ প্রয়োজন হয় তাহলে সে কোথা ঋণ নেয়? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সে ঋণ নিতে পারে। তোমার সঠিক উত্তর হবে এ ডিবি। দেখো নিচের কোনটি সরকারি অর্থ না আয়ের উৎস? তার মানে এই নিয়ে চারটা যে সোর্স আছে, উৎস, এখান থেকে কোনগুলো থেকে সরকার আয় গ্রহণ করতে পারে? প্রাপ্য বিল, ট্রেজারি বিল, বিনিময় বিল, না পদবি বিল? দেখো তো এখান থেকে কোনগুলো থেকে সরকার কি করতে পারে? আয় করতে পারে। বলো সঠিক উত্তর কোনটা হবে, দেখি কে বলতে পারে, কে বলতে পারবে এটা? তুষ্মি, বাকিরা তো রেসপন্স করছো না। তার মানে সরকার আয় উৎস কোনটি? উত্তর হচ্ছে ট্রেজারি বিল। সরকার দেখবে ট্রেজারি বিলের মাধ্যমে কি করে, মার্কেট থেকে তোমার আমার থেকে কি করতে পারে, একটা নির্দিষ্ট সময়ের জন্য বেশ কিছু 1 লাখ টাকা সরকার গ্রহণ করতে পারে। তবে তুমি আমি কিন্তু ট্রেজারি বিলে বিনিয়োগ করতে পারি, যেহেতু সরকার নিচ্ছে এটা, সরকার থাক বা না থাক, যেই আসুক ক্ষমতায়, তোমার টাকা মানে টাকা তুমি পাবা। তার মানে কি নির্দিষ্ট হারেই টাকাটা তুমি পাচ্ছ। এটা কিন্তু ঝুঁকিমুক্ত বিনিয়োগ। কি বিনিয়োগ এটা? একদমই ঝুঁকিমুক্ত বিনিয়োগ। এর মাধ্যমে সরকার কি করে, তার অর্থায়ন করে না, আয় করে ফেলে। তা আয় একটা সোর্স, টাকার একটা সোর্স কি? এই ট্রেজারি বিল। চলো 23 নম্বর কি বলছে, চলো একটু পড়ে নি, একটা গল্প আকারে আছে। হ্যাঁ, বলছে জনাব মালিক তার সবজি বিক্রি বাবদ প্রাপ্ত টাকা পুরোটাই ব্যাংকে জমা রাখেন, এক্ষেত্রে তিনি অর্থায়নের কোন নীতি লঙ্ঘন করেছেন? খেয়াল কইরো। মানে তার যে টাকা সে পুরোটাই কি করছে, ব্যাংকে জমা রাখছে। এটা কি তারল্য বনাম মুনাফা নীতি, উপযোগিতা নীতি, পণ্য বৈচিত্র্য ঝুঁকি বন্টন নীতি, না নিরাপত্তা নীতি? খেয়াল করো, সে যেটা করেছে তারল্য বনাম মুনাফা নীতিটা সে লঙ্ঘন করেছে। তার মানে সে ধরো আজকে এই যে মালিক সাহেব, সে আজকে ধরো 1500 টাকা সে কি করছে, পণ্য বিক্রি কইরা সবজি বিক্রি করে সে লাভ করছে। এখন সে পুরো টাকাটাই যদি সে ব্যাংকে রেখে দেয়, তাহলে তো এক সময় দেখবা তার সকল দোকানের পণ্য বিক্রি হয়ে যাবে, তারপর তার কোনো চালানি নাই, সে কি বিক্রি হবে, তার তো পণ্যই নাই। তাহলে কি করতে হবে, শুধু 1500 টাকা ব্যাংকে রাখলে হবে না, এর মধ্যে যদি সে কিছু টাকা, ধরো 500 টাকা সে ব্যাংকে রাখতো, আর 1000 টাকা সে শাকসবজি কিনা আবার দোকানে মাল তুলতো আরো বেশি বেশি বিক্রি করার জন্য, মুনাফা হইতো। তার মানে সে তারল্য বনাম মুনাফা নীতিটা কি করছে, সে লঙ্ঘন করছে। সঠিক উত্তর হবে ক, তারল্য বনাম মুনাফা নীতি সে লঙ্ঘন করেছে। 24 নম্বর কি বলেছে, বলেছে ব্যবসায়ের নগদ অর্থ ও মুনাফার সম্পর্ক কোনটি? খেয়াল কর, নিয়মিত আয়ের সঙ্গতি রেখে নগদ অর্থ বেশি মুনাফা বেশি, নগদ অর্থ কম মুনাফা কম, নাকি নগদ অর্থ বেশি মুনাফা কম? খেয়াল কর, সে যদি নগদ অর্থ রাখে তার মানে কি হবে, মুনাফা কম হবে। কারণ নগদ হয়ে তুমি ব্যাংকের নিজের কাছে রেখে দাও, তারপর তুমি সেটা বিনিয়োগ করছো না, বিনিয়োগ করছো মানে তুমি রিস্ক নিচ্ছ না, রিস্ক নিচ্ছ না মানে কি, তোমার ব্যবসায় মুনাফা হচ্ছে না। তার মানে ব্যবসা যদি নগদ অর্থ যদি বেশি রাখে তাহলে মুনাফা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। আর যদি ব্যবসায় নগদ অর্থ কম রাখে তাহলে কি হবে, মুনাফা বেশি হবে। তার মানে সঠিক উত্তর হবে স্যার 24-এর 4, নগদ অর্থ বেশি মুনাফা কম। বুঝতে পেরেছো? চলো আমরা যে 25 নম্বর প্রশ্নটা পড়ি, বলছে মিস্টার আতিক, নাম কি, মিস্টার আতিক তার প্রতিদিনের বিক্রয়লব্ধ নগদ আয়ের পুরোটাই ব্যবসায় বিনিয়োগ করলে কারবারে অর্থায়নে কোন নীতি লঙ্ঘিত হচ্ছে? খেয়াল করো, দেখি তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ত নীতি, বৈচিত্র্য নীতি, না ঝুঁকি বন্টন নীতি, কোনটা হবে বলবা। আর 26 নম্বর বলছে কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ? এটা কি সরকারি অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, না অব্যবসায়িক প্রতিষ্ঠান অর্থায়ন, না আন্তর্জাতিক অর্থায়ন? বলো
25 আর 26 উত্তর কি হবে? তুমি কই শুনতে পাচ্ছ? চলো তোমাদের কমেন্টস গুলো পড়ে এখন কমেন্টস পড়া হচ্ছে না। আমরা বেশিক্ষণ রাখবো না, এই 3-4 মিনিট আমরা 30 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করবো, কেমন? তোমরা তো বোর হয়ে যাচ্ছ। আমরা এই যে রফিকুল অনেকক্ষণ পর কমেন্টস 26 ক, হ্যাঁ না দেখি, হ্যাঁ গুড 26 ঠিক আছে। কোন ধরনের অর্থায়নে মূল লক্ষ্য সমাজ কল্যাণ ও ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমন এই যে বলে না এনজিও, এনজিও মানে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের কাজ কি সমাজ কল্যাণ না, ব্যবসায় কি সমাজে মূল্যবোধ নিয়ে, সমাজে ভালো মন্দ নিয়ে কাজ করে, সমাজে কল্যাণে কাজ করে। তার মানে কোন ধরনের অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ, শুরু করতে হবে অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন মানে এনজিও, এই টাইপের কিছু। আর পজিশন নাম্বার কি, মিস্টার আতিক তার প্রতিদিনের বিক্রয় অর্থ নগদ অর্থে পুরোটাই ব্যবসায় বিনিয়োগ করলে কারবার অর্থে কোন নীতিটি লঙ্ঘিত হবে, তা হলো বনাম মুনাফা নীতি। তার মানে সব টাকায় বিনিয়োগ করা যাবে না, আবার সব টাকা ব্যাংকে রাখা যাবে না, ব্যালেন্স করতে হবে। চলো বলছে বাংলাদেশে কোন পণ্য রপ্তানি করে মানে বিদেশে পাঠায়, বিক্রি করি আমরা বিদেশে, সেটা কি খাদ্য সামগ্রী, কাঁচামাল, তৈরি পোশাক না মেশিনারিজ? একদম সহজ, আমরা জানি সেটা কি তৈরি পোশাক। আমি একটু আগে বললাম বাংলাদেশ ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে প্রচুর পরিমাণে কি করে, এই যে তৈরি পোশাক, এই যে গার্মেন্টস প্রোডাক্ট গুলো কি করে রপ্তানি করে ফেলে। তারপর সেটি করতে হবে কি গ বাংলাদেশ এই তৈরি পোশাক পণ্য দেশে রপ্তানি করে মানে বিক্রি করে পাঠায়। 28 নম্বর বলেছে কি, বলেছে ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি, সাফল্য অর্জন, সুনাম অর্জন, সম্পদ অর্জন না মুনাফা অর্জন? দেখি রফিকুল তো তুমি বলতে পারো, আশা করি এটা সহজ, তুমি কিন্তু সেদিকে ভালোই পারছিলে। হ্যাঁ দেখি কি কমেন্টস করছো, বলছো 25-এর আচ্ছা 25-এর কথা পার হয়ে গেছে, গুড হয়েছিল তোমার। তার ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য যে কি স্যার, মুনাফা অর্জন, ব্যবসা কি চায়, মুনাফা অর্জন করতে চায়, কেমন? চলো আমরা যে পরেরটা দেখি। এই যে চলে আসছে, হ্যাঁ আমি কিন্তু বলছিলাম 30 নম্বর দেখো লাস্ট দুইটা এমসিকিউ, লাস্ট দুইটা এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এডিপি এর পূর্ণরূপ কি, এশিয়ান ডোমেস্টিক ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডোমেস্টিক ব্রাঞ্চ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্রাঞ্চ, কোনটা হবে বলো? আর 30 নম্বর বলেছে আইডিবি এর পূর্ণ নাম কি, ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট ডিমান্ড ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইনকাম ডিমান্ড ব্যাংক? দেখি কে কমেন্টস করে, লাস্ট কমেন্ট পড়ে ফেলি। রফিকুল দ্রুত ঝটপট বাবা 29-30 নম্বর কমেন্টস করে ফেলো, লাস্ট কমেন্টস, কেমন? চলো কমেন্টস করে ফেলো, নাকি বলে দিব আমি। চলো এডিপি মনে রাখবে, এডিপি মানে কি এশিয়ান, বলো লাগাই দেবো মুছে দেবো বলো স্যার, সঠিক উত্তর কিন্তু বলতে হবে, দ্রুত দ্রুত ফাস্ট। আমরা শেষ প্রান্তে আছি। রিফিল কমেন্টস করেছে 29-এর খ 30-এর গ, ওকে দেখি গুড 29-এর খ, তাই না? এডিবি পুনঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আর 30-এ কি গ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি পুনঃ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। দ্যাটস গুড। রফিকুল সেই দিকে আইসা পুরো একদম চপ্পট দিয়ে, হ্যাঁ বলছিল সে নাকি পায় না পান, এখন শেষের দিকে আইসা সে কি করছে, পুরো একদম যে সাইডে দেখাই দিছে, যা বল সব রাইট, সব হয়ে গেছে কেমনে কেমনে জানি। ওকে ঠিক আছে, আচ্ছা ক্লাসটি এই পর্যন্তই, আমরা কি একদম শেষ পর্যন্ত চলে আসছি, দা এন্ড। তোমাদের সবাইকে কি শুভকামনা, আজকের মতো বাই, আল্লাহ হাফেজ, লাল সালাম, দেখা হবে আবার কি আগামীকাল, হিসাব বিজ্ঞানের ক্লাস আছে আগামীকাল, হ্যাঁ সমস্যা সমাধান ক্লাস। তোমাদের সেখানে যত সমস্যা আছে কালকে নিয়ে আসুন, চলে আসবা। আজকে এই পর্যন্তই থাকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, গুড নাইট, বাই বাই।